শিল্পর শর্ত বাকিরা বলল শিল্পর শর্ত মিটেছে, সৌন্দর্য তত্ত্বের কোনো শর্ত মিটেছে, এর মধ্যে যেটাকে করে মেলা সম্ভব নয়। তার ইঙ্গিতকে আমরা পেয়েছি কোনো ইয়েতে। প্রথমত আমায় ক্লিয়ার করতে হবে বাইরের থেকে আমি কি করছিলাম এই, সেটা এইখানে এসে তার রেস থাকবে, আমি বোঝাবো বাইরেই করছি। সেটা তীব্রতা কি ছিল শিল্প শব্দ নেই, যদিও এক লহমার মধ্যে পড়লাম করে দিল সেটা তীব্রতা বেড়ে গেল, এরকম হওয়ার কথা। আর সবাই ভালো চেষ্টা করছে, দু একজন একটা বোঝা যায়নি, দু একজন একটা বোঝা গেছে, কিন্তু যেটা আমাদের শর্ত ছিল সৌন্দর্য, আমরা এতক্ষণ সকাল থেকে আলোচনা করেছি শিল্প বিস্ময় একটাও আছে আছে কি নেই? তুই প্রথমে কি করে দিলি? এই যে চান করে তুই এসে ঢুকলি, এর মধ্যে কোনো ড্রামাই নেই। সেই আবার তুই ঢুকেছিস বাথরুমের মধ্যে, এর মধ্যে কোনো একটা লোক চান করে পিঠ করছে, এর মধ্যে কি আছে? কি আছে? আছে কি? থাকতো কখন থাকতো? তুই ঢুকছিস, যেটা দিয়ে মুচ্ছিস, দেখি এটা একটা সাপ, ঠিক আছে? এবার সাপটা শুধু বন্ধুত্ব হচ্ছে, আর একটা শিল্প সৌন্দর্য। এবার সাপটা তোর সঙ্গে আর একটা ঢুকে গেছিস গান ছাড়, তাহলে শিল্প হবে কোথায়? দুনিয়ার লোক পিঠ মোছে, আমি মুছি কোনদিন পিঠ মোছে, আর দুনিয়ার লোক পিঠ মোছে, এরকম কারো পিঠ চাপড়াইও না, কারো মুছিও না। কি লাভ হলো? গামছা দিয়ে দাঁড়ার সাপ হলে এটা ড্রামা হবে। যদি দাঁড়ার সাপ দিয়ে পিঠটা মুছে দিচ্ছি নরম নরম, এবার তোর অভিনয় দেখ কোথায় চলে যাবে। তারপর দেখছিস যে দাঁড়ার সাপ, তোর হাত কাঁপতে থাকবে, পা কাঁপতে থাকবে, সাপটা পড়ে গেল, সাপটা পড়ে গিয়ে তোর যেন ন্যাওটা তোর বেড়ালের মতন তোর পায়ে এরকম করছে, তুই শক্ত হয়ে গেছে, লোকে হাঁ করে দেখবি, হারে পাপড়ে মার চলে গেছিস গামছা যেটা এক টানা মারলে তোর লজ্জা সরব চলে যাবে। সেটা একটা পোশাক হলো আমাদের সৃষ্টি। ওই জন্য বিদেশিরা গামছা ব্যবহার করে না, তোয়ালে ব্যবহার করে, হাই সাক্ষ্য করে বাঁধে, বুঝতে পেরেছ? কাজে পিঠ মুছলে হবে না, পিঠ মুছতে হবে এমন একটা জিনিস। এবার তুই ঢুকলি বর্ষাকাল, তাই তো কাদা কাদা লেগেছে। এবার তুই যেটা অরিজিনাল, তুই গেছিস কোন দিকে? একেবারে যেটা বাস্তব তার বাস্তবের দিকে যাবি। তুই এসছিস ঠিক, এসে জুতোটা খুললি, জুতোটা খুলে তলায় খুললি, খুলে দেখলি এখানে একটা সোনার পয়েন্ট লেগে আছে। ড্রামায় ঢুকতে হবে, ড্রামায় না ঢুকলে লোক কেন শিল্প পাবে, কেন তোরটা দেখবে? বেশিরভাগ নাটকগুলোই ড্রামা তৈরি হয় না, লোকে দেখতে চায়। একঘেয়ে নাটক কেন দেখবে? চলছে চলছে করতে গেলে তো গল্প পড়বো, গল্পের সাথে ড্রামার তো পাওয়া আছে। গল্পে কি আছে? গল্পে শীর্ষান্তির গল্পে লেখা আছে, হঠাৎ টেবিল থেকে কাঁচের গ্লাসটি লাফাই যাওয়ার হাতে চলে আসে, শীর্ষান্তু লিখে দিচ্ছে। গল্প হিসেবে ভালো, গল্পে উনি ব্যাখ্যা করলেন এত বেশি লোকটা আফিম খেয়েছিল, যার ফলে ওর মনে হয়েছিল যে গ্লাসটা ওর হাতে চলে এসেছে। যখনই এটা নাটকে অভিনয় করতে হবে, তখন লজিক আসতে হবে, কি করে গ্লাসটা চলে যাবে, ওটা তো আমার দেখাতে হবে। অর্থাৎ থিয়েটার হচ্ছে ভীষণ লজিক, থিয়েটারের লজিক সবসময়। কিন্তু গল্পের গণনা তো গণনা দিয়ে পরের লাইনে সে লিখে দেবে যে আফিম খাইয়েছিল, তাই ওর মনে হয়েছিল গ্লাসটা হাতে চলে এসেছে। কিন্তু থিয়েটারে যদি দেখাতে হয় গ্লাসটা লাভ দিয়ে হাতে চলে এসছে, কি সাংঘাতিক ব্যাপার। আবার এটা সব ক্লাসেই আমি বলতাম যে দেখা গেল শিবমৈত্র দেখিতে দেখিতে বড় হয়ে গেল, গল্পে হয়ে গেল। গল্পে ওর 6 বছর বয়স ছিল, ল্যান্ড হয়ে ঘুরে বেড়াতো, এখানে একটা ঘুরছি ছিল, ও যখন দৌড়তো টুম টুম করে বাজতো, আর টুম টুম বাজলেই আর একদম ওই বাড়ির পিসিমা সে জয় নারায়ণ মানে ওকে নারায়ণের অংশ ভাবতো আর ওকে প্রণাম করতো। এটা একটা গল্প হলেও হতে পারে। এইবার থিয়েটারে যখন হবে দেখিতে দেখিতে বড় হয়ে গেল, এসব দেখাও থিয়েটারে দেখানো আছে। আমরা বহু থিয়েটারে দেখেছি, প্রয়োগ আছে। বিভাগদা মাধব মন্ত্রী কন্যায় বলেছেন যে ছোট রাজপুত্র গান গাইল, একটা কাপড় এসে আটকাল, অন্ধকারের মধ্যে বড় রাজপুত্র এসে দাঁড়ালো, আর একটা গান শুরু হলো,
আপদটা সরে গেল, বড়রা ছোট দাঁড়িয়ে আছে, হাত তালি ভালো যেতে যেতে বড় হয়ে গেল, হয় না? কি দিয়ে হয়? এটা মগজ দিয়ে, মগজ দিয়ে, তাই তো? কিন্তু হাত থেকে গ্লাস চলে এলো, ওটাও পড়ে। আপনার ওই নাটকটা করবো তো? এইগুলো সলভ করতে হবে থিয়েট্রিতে। আমাদের একটা নাটকে ছিল একটা পাঁঠার মাথার খুলি, সেই খুলির মধ্যে ইঁদুর ঢুকে গেছে। ইঁদুর ঢুকে গেছে, এইবার ও যখন নিতে গেছে ইঁদুরটা লাফ দিয়ে পড়ছে, তার মানে কথার মনে খুলিটা নামবে, নড়ে উঠবে। এইটা করতে আমাদের কত কসরত করতে হয়েছে। রিন্টু মাথার খুলিতে সাদা রঙের নাইলন কর্ড লাগিয়ে, ছোট ছোট ক্লিপ লাগিয়ে লাগিয়ে তক্তপোষ থেকে এইরকম করে স্টেজের বাইরে গেছে। এবার খুলে নামাবার জন্য একজন ওইখানে দাঁড়িয়ে আছে। এবার ওই সিনে সে সুতোটা টানবে, খুলিটা ওই অবস্থায় নড়ে উঠবে। এতটা করতে হয়েছে লজিক আনার জন্য। না আনলে নাই, যাত্রায় নাই, যাত্রায় কিচ্ছু করে না। যাত্রায় রাজা আর রানী ঢুকে বলে, রানী কি বিশাল প্রান্ত। তার বলার ভঙ্গিতে ওটা আমাদের বিশাল লাগে। যাত্রার অভিনয়টাও কিন্তু একটা শিল্প। রানী মেনে নেয়, হ্যাঁ এটা বিশাল প্রান্তর, আমরাও বিশ্বাস করি ওটা বিশাল প্রান্তর। বুঝতে পারছিস? ওটা হচ্ছে ভোকালাকি। তাহলে আমি বোঝাতে পারলাম কোথায় শিল্প অ্যাক্টিং এর লুকিয়ে থাকবে। অর্থাৎ তোকে ড্রামা মানতে হবে, সবসময় লোককে আকর্ষণ করতে হবে, অভিনয় দিয়ে, পরিচালনা দিয়ে, সেট দিয়ে, লাইট দিয়ে, কিন্তু বুদ্ধি দিতে হবে যেন কোথায় মগজের কাজ আছে, এইটাও বুঝতে হবে। অর্থাৎ এখানে দরকার কল্পনা শক্তি। কল্পনা দূর একটা স্বাভাবিক কল্পনা কি, আমি বড় হবো, আইন পরীক্ষা দেবো, পাস হবো, বড় চাকরি পাবো, সুন্দর বউ করবো, আপনার নিউমার পেয়ে, এটা তার স্বপ্ন, চিন্তা, তার একটা কল্পনা। তার দেখা গেল কিছুই হলো না, তার কিছু হলো না, সেটা চাকরি পেল। বউ অসুন্দরী এমন নয়, অসুন্দরী নয়, বউ বড় হিংসুক, বড় বড় নোংরাকে আর ওদের হিংসুক। অর্থাৎ ও যে কল্পনা করেছিল সে বউ এ বউ নয়। অর্থাৎ আমার কি কল্পনা ছিল মানুষের জীবনে, হামেশাই এটা হয়, তাতে কিন্তু যায় না, এটা তো অলিক কল্পনা। আমি একটা ভাবি, আমরা অনেক সময় বেশি বিরিয়ানি খেয়ে ফেলে যাই, মাংস বিরিয়ানি খেয়ে রাত্রে শুয়ে যখন স্বপ্ন দেখে, মনে হয় তার জানলা একটা চোর এসেছে, সে চোর গলা দিয়ে আওয়াজ বেরোয় না, কিন্তু চেষ্টা করে। এটা হচ্ছে পেট গরম হয়, বিরিয়ানি খেয়ে পেট গরম হয়ে গেলে ওরকম স্বপ্ন দেখে চিৎকার করতে থাকে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোয় না। হ্যাঁ, এটা হচ্ছে অস্বাভাবিক কল্পনা, স্বাভাবিক কল্পনা নয়। মানে সেইখান থেকে ও ভেবেছে প্রচন্ড পেট গরম হয়ে গেছে, হয়ে গিয়ে আবার আমার এক বন্ধু দাদা ছিল এরকম অবস্থায়, চোর বলতে পারতো না, ঠিক করতো, মানে ইংরেজিতে ট্রান্সলেট করে এরকম বেরোতে বাড়ির লোক বুঝতে পারতো যে পেট গরম হচ্ছে, ভুল হচ্ছে, তাকে ধরে নাড়া দিত, বলি এত খাস না, পেট গরম হয়ে গেছে, এরকম আর ঠিক আছে। অস্বাভাবিক কল্পনা আমরা যদি ভাবি, এই যে দেখো গরু তার সাথে রাবণের লড়াই হলো, সীতাকে ধরে নিয়ে চলো, এই যে দৃশ্যটা, এটা সিনেমায় করা সোজা, সিনেমায় করা এত সোজা নয়, ওইটা নিয়ে যাও, এটা একটা অস্বাভাবিক কল্পনা, রামায়ণ মহাভারতের কল্পনা। সেইটাকে তুমি যদি ওইখানে নিয়ে আসো এবং সেই যদি ওইভাবে যেতে থাকে, তাহলে তুমি এটা এই কল্পনাটা তোমাকে স্বাভাবিক করতে হবে তোমার। অর্থাৎ ডিরেক্টর, অভিনেতা, লাইট যে করে, প্রত্যেকটা একটা কল্পনা রাখতে। এবার ধরো আমি ভোকাল অ্যাক্টিং এর কথা বলছি, সমুদ্রে ডক্টর বড়বী যখন পড়ে, তাতে একটা ডায়লগ ছিল, নন্দিনীকে বলছে, ওরে ওরে সর্বনাশী, মানে নন্দিনী সর্বনাশী। এবার যখন বলছেন কথাটা, ওরে ওরে সর্বনাশী, কিভাবে ওরে ওরা বলবেন? ওরে মানে কি? ওরে মানে কি? ওরে মানে কাউকে ডাকা, কলিং সামওয়ান, ওরে ওরে তোরা দেখ, ওরে ওরে তোরা শোন। কিন্তু যখনই ও বলছে না, স্বাভাবিকত থাকছে, অভিনয়কে স্বাভাবিকতা থাকছে। সমুদ্র বারবার বলছেন যে তুই যে ওরে ওরে বলছিস, সেটা তো অ্যাড্রেস করছিস কাউকে, এটা না মনে হচ্ছে অ্যাড্রেস, না মনে হচ্ছে ভীতি আছে। সর্বনাশী মানে কি? মেয়েটা ক্ষতি করে দিতে পারে, এই মেয়েটা ক্ষতি করে দিতে পারে, সর্বনাশী, সবাইকে আমি বোঝাচ্ছি।
ওটা বোধহয় সবাই মজুমদার করতেন, তার কিছুতেই উনি বোঝাতে পারছেন এই দিয়ে বোঝানো যায় না। একই মন্দিরই ওদের চোখে সর্বনাশ, ও মুক্তির বার্তা নিয়ে আসে। ওরা সব সোনার খনিতে কাজ করে, সোনার খনি পিঠে নিয়ে নিয়ে প্রভুর সম্পদ বৃদ্ধি করে, কিন্তু নিজেদের অবস্থা ভালো না। সেখানে মন্দিরই একটা মুক্তির বার্তা নিয়ে এসছে। এই মুক্তির বার্তাকে শ্রমিকদের মনে হচ্ছে ও সর্বনাশী, ও যে কথাগুলো বলছে আমাদের সবার সর্বনাশ। দেখো, আমি যেটা শিল্পের ক্ষেত্রে বললাম, শিল্প একটা বিজ্ঞান, সমুদ্র ভোকাল বিজ্ঞান প্রয়োগ করে ব্রেনটাকে তুলে দিতে পারে। এটা খুব তাৎপর্যময়। এটা রিহার্সালের সময় বলে ভালো হয়, ক্লাসে বোঝানো যায় না কতটা। ওরে রেটাকে ওটার মধ্যে প্রচন্ড ভয় ঢুকিয়ে দেয়, ওর মধ্যে ভয় ঢুকিয়ে দেয়, রেটাকে কমিয়ে দাও আর সর্বনাশী এটা তো সময় তো লিখেছে সম্ভাব্য সফল যাবে মোবাইল অ্যাক্টিংয়ের বিষয়। উনি এটা বুঝিয়েছে যে উনি যেটা করবেন। এবারে যখন উনি অভিনেতাকে বললেন যে তুমি এইটা কমাও, ওইটা বাড়াও, এটা করে দেখো, এটা কি বেসিসে করবে, তার তীব্র অভিজ্ঞতা, তার কল্পনা শক্তি এবং যেটা উনি চাইছেন, এই তিনটে মিলিয়ে যে অভিনয় করলো সেগুলো এবারে বুঝেছি। এইবার আমি বুঝতে পেরেছি, আমি না আগে ধরতে পারছি না। কেন ধরতে পারছিলেন না? তারপরে বিশ্লেষণ ছিল। তার জন্য স্ট্যানিস্লাভস্কি বলেন, তুমি একটা শেক্সপিয়ারের নাটক করছো, তুমি ধরো হ্যামলেট করছো। হ্যামলেট পড়েছিস বা জানিস গল্পটা? হ্যামলেট গল্পটা জানিস? হ্যামলেট হচ্ছে একজন বড় মানুষের রাজার ছেলে, একটু খ্যাপা মানুষ। তার কাকা তার বাবাকে হত্যা করে, তার বাবার প্রেতাত্মা তাকে এসে বলে। শেক্সপিয়ারের নাটক মানে তো রিয়েলিটির নাটক নয়, অনেক বড় মাপের নাটক, রিয়েলিটি ভেঙে আসল রিয়েলিটিকে ধরার চেষ্টা, অভিজাত সম্প্রদায় নোংরা দিকগুলো ধরার চেষ্টা। হ্যামলেটকে বাবা এসে বলে, তো কাকা আমাকে মেরেছে, পানি দিস দিন এবং তোর প্রতিশোধ দিতে হবে, ইত্যাদি ফাঁসছে। তো বাবা বলে যায়, প্রেতাত্মা হয়ে এসে বলে। শেক্সপিয়ারের নাটকে প্রচুর প্রেতাত্মা ছিল, আমাদের থিয়েটারও জ্যান্ত প্রেতাত্মা আছে। তারা রিহার্সালে আসে না সময় মতো, এসে নানা রকম অনুবাদ, এটা হচ্ছে জ্যান্ত প্রেতাত্মা। আমার না স্যার এত পিঠে ব্যথা, কোনো অভিনেতা পারে এত পিঠে ব্যথা, আমি বেরোতেই পারলাম। তখন দেখা গেল টিভি সিরিয়াল করছিল বা অন্য একটা কাজে গেছে। এরাও প্রেতাত্মা, জ্যান্ত প্রেতাত্মা। প্রচুর থিয়েটারে জ্যান্ত প্রেতাত্মার ভিড়ে ভালো প্রাশন করা যায় না। তার কাজেই স্ট্যানিস্লাভস্কি বলছেন, তুমি যদি হ্যামলেট করো, তুমি হ্যামলেটের আগের জীবন জানো? আচ্ছা, হ্যামলেট কি টেনিস বলে কোনোদিন ক্রিকেট খেলেছে? হ্যামলেট কি কোনোদিন গুলি খেলেছে? হ্যামলেট বন্ধুদের সাথে আড্ডা মেরেছে? হ্যামলেট স্কুল পালিয়েছে কোনোদিন? কাজেই তোমাকে হ্যামলেটকে কল্পনা করতে হবে তার আগের জীবন। স্ট্যানিস্লাভস্কি বলছেন কল্পনা করে, এটা মস্কো থিয়েটারে মাস্ট ছিল তার ক্লাসে। তোমাকে যে চরিত্র দেওয়া হলো তার আগের জীবন তুললে। আমরা বৃষ্টি সংসদ থেকে এই কাজটা করি নিয়মিত, মানে যখনই নতুন নাটক ধরা প্রত্যেকে লিখিত আমায় জমা দেয় তার আগের জীবনে। যখনই তুমি লিখবে তখন তোমার সাথে শেক্সপিয়ারের একটা দ্বন্দ্ব অনিবার্য। যখন তুমি লিখছো তোমার কল্পনা পুরো উজাড় করে দিতে হবে। তখন পৃথিবীর এমন কোনো নাট্যকার নেই যে নাট্যকার 2.5 ঘন্টার মধ্যে একটা মানুষের জীবন নেই। পৃথিবীতে এখনো তার জন্ম হয়নি। 2.5 হোক, 3 হোক, 3.5 হোক, প্রত্যেক হচ্ছে থিয়েটার খন্ডাংশ। আমি মহাত্মা গান্ধীর জীবন নিয়ে একটা নাটক লিখব, আমি কি মহাত্মা গান্ধীকে ধরতে পারবো? মহাত্মা গান্ধী ছোটবেলায় থেকে বৃদ্ধ পর্যন্ত তার যে জীবন, 70-80 বছরের জীবন, এটা কি নাটকে ধরতে পারবো? ধরতে পারবো না। তাহলে আমি কি করবো? খন্ডাংশ বেছে নেবো। কোন খন্ডাংশ বেছে নেবো? মহাত্মা গান্ধীর গান্ধীয় বিপ্লবী, সেখান থেকে বেছে নেব। মহাত্মা গান্ধীর কংগ্রেস অধিবেশনের একটা মুহূর্ত 2 ঘন্টা বেছে নেব, তা নাহলে তো নাটক করতে পারবো। তাহলে মহাত্মা গান্ধীর ইতিহাসে পাবো, ইতিহাসে কি আছে সেখান থেকে পাবো। মহাত্মা গান্ধীর জীবন, তার ছোটবেলা, সবগুলোই পাবো। উনি জীবনে মিথ্যা কথা বলতেন, সবসময় সত্য কথা বলতেন, সেগুলো সমস্তই মহাত্মা গান্ধী। কারণ
এটা যদি আমি না করি, আমি পরের চরিত্রটাকে চিত্রণই করতে পারবো। এটা বিজ্ঞান, এটা হচ্ছে বিজ্ঞান। তোমাকে চরিত্র করতে গেলে এই বিজ্ঞান মেনে অভিনয় করতে হবে, দেখে তোমার অভিনয় পাল্টে গেছে। তুমি অনেক ক্যাপেবল অ্যাক্টর হচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় বৈজ্ঞানিক শিক্ষার ভীষণ ঘাটতি, বেশিরভাগ দলেই নেই। বৈজ্ঞানিক শিক্ষা ছাড়া আমি দেখি বহু অভিনেতাকে আমাদের জেলায় অভিনয় করে যাচ্ছে, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে 20 বছর 15 বছর, অভিনয় উন্নতি নেই। কেন হয়নি? তারা তো বিজ্ঞানটাই জানে না, অভিনয় ডেভেলপমেন্টের জায়গা কোথায়, সেই অ্যাক্টারের ওটা জানে না। এটা স্ট্যানিস্লাভস্কির একটা শর্ত বা একটা ক্লাস। তুমি যখন চরিত্র চিত্রণ করবে, তাহলে তোমাকে লিখতে হবে ওটা কি দিয়ে লিখতে হয় কল্পনা। তুমি আলেকজান্ডার করো, তুমি আওরঙ্গজেব করো। আওরঙ্গজেব তুমি যেটা ছবি দেখেছো আর যেটা বই পড়েছো, এর বাইরে আরেকটা আওরঙ্গজেব আছে। অর্থাৎ যে সময়টা দেখাচ্ছে, কোন সময়টা দেখাচ্ছে, যখন শাহজাহানকে আওরঙ্গজেব বন্দী করে রেখেছে, জাহানারার সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে, ডিএল রায় শাহজাহান সেখানে তর্ক বিতর্ক হচ্ছে, আর যেখানে শাহজাহান বন্দী হয়ে আছে, তখন জাহানারাকে আওরঙ্গজেব কোরআন থেকে উদ্ধৃতি দিচ্ছে, জাহানারা সেটা মানতে চাইছে না, আরেকটা আওরঙ্গজেব। আবার আওরঙ্গজেব যখন শাসক হিসেবে আওরঙ্গজেব শাহজাহানের পরে বসেছে একজন সুশাসক, অর্থাৎ হিন্দু মুসলিমের সমান অধিকার তার রাজত্বে, এটা বলতে চাইছে, তখন আরেকজন আসছে। তা কোনটা নিয়ে নাট্যকার লিখেছে? ডিএল রায় ওই পোর্শনটাকে ধরেছে, জাহানারা আওরঙ্গজেবের পোর্শনটাকে ডিএল রায় শাহজাহান নাটকের মধ্যে ওইটা ছিল, আওরঙ্গজেবের এই পোর্শনটা। যদি নাটকটার নাম আওরঙ্গজেব হয় এবং আওরঙ্গজেবকে আমরা দেখাতে চাই, তাহলে আওরঙ্গজেবকে আমাকে সম্যক জানতে হবে। আমরা তা করি না। আমরা কি করি? নাটকের যে সংলাপ লিখেছে আমরা মুখস্থ করতে আমাদের জীবন সেই এখানে আছে সাধুতা লেটার প্রস্তুত, মানে এরকম পড়া হয়। যদিও আমার থেকে সিনিয়র ম্যাথমেটিক্যাল ঠিক না, আমার খুবই ঘনিষ্ঠ, আমরা একসাথে খেলাধুলাও করেছি অনেক সিনিয়র। সাধুদার নাম হচ্ছে, ভালো নামটা শান্তু মিত্তির করে বলি, একটা ভালো নাম আছে সাধুদা। লেটার মুখস্থ হচ্ছে, আমাদের সময় লেটার লিখতে 10 নম্বর না 10-15 নম্বর থাকতো লেটার লিখে, শান্তু নামে লেটারও মুখস্থ তো এরকম লাস্ট লাইনটা মুখস্থ হচ্ছে। Yours faithfully, my name is Shantu Mitra, my Shantu Mitra না, yours faithfully, my name is Shantu Mitra। এর তিনবার বলেছে, বড়দা নেমে আসছে, বড়দা শুনেছে, ওই কি করছিস তুই, নিজের নাম মুখস্থ করছিস, সব করতে হবে না, এক লাথি মেরে সেখান থেকে ফেলে দিচ্ছ, my name is Shantu Mitra। এইরকম অভিনেতা আমাদের ভর্তি, পাঠ পায় ওইরকম কোথায় নাম তুলে তুলে মুখস্থ করতে হবে। যে উঠে দাঁড়ায়, আমার না সব মুখস্থ, উঠে দাঁড়ালেই ভুলে যাচ্ছে, সব আমার সব মুখস্থ, উঠে দাঁড়ালে ভুলে যাচ্ছে। আমার মুখস্থ হয়নি, এটা স্বীকার করে, সে দাবি করে তার মুখস্থ হয়ে গেছে, উঠে দাঁড়ালে ভুলে যাচ্ছে। এরও রেমেডি কেন এটা হয়, কি জন্য এটা হয়, কিভাবে রেমেডি আছে, সব স্ট্যানিস্লাভস্কি আমাদের কাছে একটা বিজ্ঞান, অভিনয় বিজ্ঞান। সেটা জানতে পারলে আমরা নিজেরা ডেভেলপ করব। আমাদের সময় তো স্বল্প, আমাদের টাইম কটায়, ঠিক আছে, আমরা সরকারে আমরা ওইটা একটু করে দেবো, ওই প্রশ্ন উত্তর করি। এটা গেল একটা অভিনয়, এটা একজন পর কি কর ওরে সর্বনা, ওরে 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 সর্বনাশী সর্বনাশী, আমি যেটা বললাম সেটা না করে এমনি এবার বললে সেটা করি না, এটা বাড়ি থেকে না, তুই দুবেলা খাবি না, নাচ দুবার করে হয়ে গেছে। হ্যাঁ, ওরে ওরে সর্বনাশী, ওরে ওরে সর্বনাশী বলতে তোকে না, ওকে বলছে, তোকে বলেছে। হ্যাঁ, জানি কথা, এই কথা ওরে ওরে ও সর্বনাশী, এই যে একটা বোঝ করতে, ও সর্বনাশী, সময় তো এটা চাই, বোঝ করলে তো সোজা হবে না, আকর্ষণ করছে, সমুদ্রের কথা আমাকে আকর্ষণ করে, আমার ভেতর থেকে কথাটা আসতে, অর্থাৎ এটা আমার ভেতরের কথা, এইটা তো বোঝাতে হবে। অভিনয় ওপর থেকে করে বোঝা যায়, দেখবি ভেতর থেকে অনেক কিছু আসে। আমি আমার স্কুলে আবার মোবাইলের সেই, আমি আমার স্কুলে, আমরা যেমন 3-তে পড়ি না, 4 পড়ি, আমাদের এক বন্ধু ছিল পাশের বাড়ি, ও সকালবেলা বাসি রুটি খেতে ভালোবাসতো, বলতে এবার স্কুলে যাওয়ার সময় বাসি রুটি খেয়ে সে স্কুল থেকে ফিরছে, এবার আসতে আসছি হাঁটতে হাঁটতে গল্প করতে আসছি,
একটা জায়গায় না নাই আস্তে আস্তে মুখটা কিরকম একটা অপরাধ একদম কিরকম হয়ে গেল এটা কিন্তু হওয়ার আগেই মুখ থেকে আমরা বলেছি অভিনয় দিস ইজ অ্যাক্টিং বুঝতে পারবে লোকে তোমার ভেতরটা দেখতে পাবে এবং পুরো কিন্তু তার আগের এক্সপ্রেশন ওর এক্সপ্রেশন তার মধ্যে অপরাধ তার মধ্যে তার কষ্ট নিশ্চয়ই পেটে একটা রকম হচ্ছিল সমস্তটা মিলিয়ে সে কিন্তু আগে চিনিয়ে দিয়েছিল ভেতরটা দর্শকরা সবসময় না অভিনেতার ভিতর বাইরেটা দেখে কোনো বাইরে অনেক কিছু অনেকে করে লম্ব করে ভেতরটা দেখাতে পারে ভেতর দেখাতে যে জানে সে হচ্ছে আসলে ভেতরটা তোমায় দেখাতে যে ঠিক ভেতরটা আছে মানুষ খবর থেকে বোঝে আর মানুষ সবসময় একটা মানুষকে দেখি না তার পরিচয় জানতে চায় স্থানকাল পাত্র সবসময় পরিচয় জানতে চায় আমি লক্ষ্মীকান্ত বলতে দেখছি লাস্টে আরে বাপরে বাপ কি ভয় ভয়ালো বলে দিচ্ছি আমি না একটু ভিড় থেকে উঠলাম কারণ এখানে নাকি ছুটি খুলে উঠলে লোক করে ছুটিটা আয়োজন দিয়ে চলে আর লোকই যদি না থাকে তাহলে ছুটি নেবে কে বলে আপনি সেই লোকটা দেখতেই পাবে না কখন এইরকম নাকি লক্ষ্মীকান্ত ট্রেন এইবারে আমি উঠলাম কেউ নেই কোনো ট্রেনিং কাজ একজন কোনের দিকে এক ভদ্র চালের দিকে বসে আছে এবং মাথায় একটা ছোট ঠান্ডা অল্প অল্প ঠান্ডা নভেম্বর মাসে আমি তখন ভাবছি ওটা যদি আমাকে চেঞ্জ করে একটা ছুটি বার করে এসব যাচ্ছি এইবার আমি কি করে তখন আমার বয়স কম খেলাধুলাও করি ধরলে তো আমিও পাল্টা একটা কিছু দেবো এরকম ভাবছি মনের মধ্যে লোক আর ওঠে না ওই লোকটিও বসে আছে মাঝে মাঝে লোকটা আমার দিকে এমন তাকাচ্ছে না আমার লোকটা দুটো করে তারপরে আমি ভাবছি এই লোকটা বোধহয় আমাকেও ভাবছে আমিও কেন এইটা ভেবে আমি একটা স্বস্তি পেলাম লোকটাকে তো আমি চিনি না তখন আমার আকুল হয়ে যাচ্ছে ভিতরটা লোকটা কে কেউ যদি এসে বলতো এই লোকটা কিন্তু খারাপ নয় আমি একটা স্বস্তি পাই আর কেউ যদি এসে বলে তার পাশে বসেছে একটা আমাকে হয়ে গেল আমাকে ওরা কিন্তু আমার হয়ে গেল নামে আজকে যদি পেয়ে এরকম অবস্থা এই প্রথম বাড়ি পড়ে বেশ কিছু লোক উঠেছে আমার এবার তুই কি করবি কর এত লোক উঠেছে একটা ছেলে বলল স্যার আপনি একা আমি না স্যার বলছি তখন আরেকজন বলছে যে আপনার চেনা বলে হ্যাঁ আমার তো জীবনের মাস্টার সব পরে আমি চিন্তা করেছিলাম আমরা সবসময় মাফি আরেকটা লোককে দেখার চেষ্টা করি যদি মানে অচেনা লোক হয় আমার ভেতরটা অস্বস্তি হয় চিনতে পারলে খানিকটা অহরা ওই চরিত্রের খেলা প্রতিটি চরিত্রের মধ্যে এই খেলা নাটক আর ওইভাবেই নাটক থাকে এইটা লোককে বুঝতে দেয় যে যত ম্যাজিশিয়ানের মতো নাটক আর আড়াল করতে পারে সার্থক নাটক এটা ম্যাজিক্যাল তার মধ্যে একটা অদ্ভুত ম্যাজিক থাকবে যেখানে আগে বলবে না যে লোকটা কি বলাই যাবে না আগে থেকে তাহলে নাটক মাঠে মারা যাবে অর্থাৎ ওই যে বললাম উৎপাদন করেছিলেন কি হয় লাগছে তাহলে কি হয় এটা লাগবে না তাহলে তো লোক খবর কাগজ করবে নাটক দেখতে আসবে নাটকে তো দ্বন্দ্ব থাকবে প্রতি মুহূর্তে সংবাদ থাকবে প্রতি মুহূর্তে বৈপরীত্য থাকবে তবে নাটক হবে নাহলে কেন নাটক হবে সবগুলোর মধ্যে চাই তখন মানুষ চেনা একটা বিশাল বিষয় অর্থাৎ এই মানুষটা কে যদি না জানতে পারি আমার সাংঘাতিক ভেতরটা কিরকম হয় এইবার যদি মানুষটাকে পরিচয় পেয়ে যায় আমরা অনেক সময় অনেক মানুষকে ভাবি আরে সারা দেখেছিস দাঁড়িয়ে আছি মনের মধ্যে আমার বন্ধু আরেকজন এলো বিশাল ছেলেরা জায়গা বড় একাছি দেখি স্কাইওয়ারের পাশাপাশি আছে তাকে একটা দিয়েছেন 100 টাকার মধ্যে আমরা মাথায় দাঁড়িয়েছিলাম পেয়ে ভালো দেখি নি জিনিসটা না বাবা কেউ চেনে না কেন চেনে না বলো না কেউ চেনে না আমার বন্ধু বলেছে কেন বল লোকটা উনি বাবা বলছি উনি একজন জ্ঞান লিডার যেখানে বড় বড় সমস্ত কেলেঙ্কারি হয় উনি প্ল্যানিং করে দেন বাবা পুলিশ ধরে না বলে পুলিশ ওকে ধরবে ঠিকই ছুটতে পারে
সত্যি একটা দারুণ লোকের দেখলাম। তারপরে বলবো ছেলেটা চলে গেছে। আবার কয়েকদিন পরে আমরা ভদ্রলোক আবার একইভাবে এসছে, এসে বলছে এই দুবাই টাকা আবার টাকা চলে যাওয়ার পরে জিনিস ভদ্রলোক আমি তো জানি জিনিস হ্যাঁ ক্যান্ডিডেট স্কিপ করে দেয় নানা অপরাধ। কে বলেছে বলতো সারা জীবন হারামজাদারা এই যা তা বলা শুরু করলো, যার তার নামে। মনীন্দ্র কলেজের প্রিন্সিপাল তাকে ক্যান্ডিডেট বানিয়ে দিল। সব সময় চরিত্রের মধ্যে দশ করে এই সময় এবার বলবো এসছে চলে গেছে। তুই আমাকে বললি ক্যান্ডিডেট, তোকে কে বলেছে? ওকে বলেছে মনীন্দ্র চন্দ্র কলেজে এই ভুলটাই সবাই তো চিনতেই পারে না। তো পরীক্ষা দিয়েছে মনীন্দ্র কলেজের প্রিন্সিপাল। আদৌ তা না, আদৌ তা না। আমি যা বলেছি ওইটাই। আমি কোথায় যাবো? খুব নাট্যকার। এই ডায়লেমার মধ্যে দর্শক ভালো অভিনেতা এটার ভেতর থেকে আবিষ্কার করে এবং অতিরিক্ত কিছু করে। সে বলে না অভিনয়ের সময় আমাকে দেখো, বলে না। ও সবসময় বলে হচ্ছে যে বলে আমাকে দেখো সেই নাটকের অভিনয় ওখানে শেষ। সে অনেক কিছু করে। আর পুরোনো আমলের যে পরিচালনা, সে পরিচালনার মধ্যে যেখানে কল্পনা শক্তির অভাব বলে পদার্থ লেখেন এক্সপ্রেশন দিয়ে, এক্সপ্রেশন দিয়ে। এক্সপ্রেশন বলে কিন্তু জিনিসই হয়। এক্সপ্রেশন আবার দেখুন, এক্সপ্রেশন দেওয়া মানে চুপ এরকম মুখ এরকম ওইটা আলাদা করে দিতে হবে। এক্সপ্রেশন বলে কিছু হয় না। মানুষের মনের মধ্যে অন্তরের মধ্যে যে প্রতিক্রিয়া হয় মুখ তাকে প্রকাশ করবে। যারা ট্রেনে যাস, রিয়াকশন, যারা ট্রেনে যাস তারা দেখিস তো যদি কোনোদিন টিকিট না থাকে তুই এমন অভিনয় করবি যে তোর কাছে টিকিট আছে, তুই চেকারের পাশ দিয়ে যা, তুই অভিনয় করছিস তোর কাছে টিকিট আছে কিন্তু তোর কাছে টিকিট নেই, ভাগ করে দেবো। তোর মুখটা চেকার অভিজ্ঞতার মধ্যে দিয়ে করতে পেরেছে, ও জানে। আবার তোর কাছে টিকিট আছে তুই তখনই অভিনেতা হবে, তোর পকেটে টিকিট আছে, তুই অভিনয় করে চেকারের পাশ দিয়ে যাবি কেন তোর টিকিট নেই, সেটা তাকাচ্ছেই না, কাঁচা অভিনয়। তোর মুখ তো সেটা বলছে না, তোর তো সাহসটা আছে, টিকিট তো আছে, ধরলে আর কি করবে। হ্যাঁ আমি অ্যাক্টিং করে দেখি তো পারি না। পাকা অভিনেতা পারি, পাকা অভিনেতা পারতে কিছু করে একবার আট চোখে তাকাবে, তাকিয়ে এরকম হাঁটবে, ভাব করেছে পাকা অভিনেতা। আর কাঁচা অভিনেতা হলে বারবার থাকে, বারবার থাকে আমাকে দেখো, আমাকে দেখো। চেকার বুঝতে পেরেছে ঢপ মাচ্ছা ভাই, তাকাবই না, তাকাবই না। দিস ইজ অ্যাক্টিং, বাড়তি নয়, আমাকে দেখো নয়, আমার চরিত্র, আমি যে চরিত্রটা করছি দেখো, তুমি দেখতে পাচ্ছ। আর ভালো চরিত্র লেখে নাটক, নাটকার যখন লেখে তখন দর্শকদের ধাঁধার মধ্যে ফেলে, তখন অভিনয়টা শিল্প হয়, তখনই অভিনয়ের মধ্যে থেকে ওয়ান্ডারমেন্ট বেরোয়, তখনই অভিনয়ের মধ্যে 3 ডাইমেনশন বেরোয়। আমরা বারবার দেখতে চাই। আমার একটা তত্ত্ব আছে, থিয়েটারে পাস মার্কস 100-100, তার কমে হলেই পাস নেই, তার কমে হলে ঠিক 100-100 তোমার ঠিক। এইটা কি কেন 100-100 পাঠ তোমার ভুল করবে না, সবটা যা তুমি তৈরি করেছো সেটা করো, তুমি ভুল কম্পোজিশনে যাবে না। এই আমার ভুল হয়ে গেছে, আমি তো কিছু মনে করবে না, আমার ভুল হয়ে গেছে, এসব বললে হবে না। তুমি তাহলে ডাহাত কলেজে স্কুলে কেউ একটা ছেলে 80-90 পেল, এখন নাকি 100-100 হামেশাই সবাই পায়, মানে পরীক্ষায় পায়। আমি জানতামই না, পরে শুনেছি। আর যারা 100-140 পায় যে অভিনয়, আমরা বারবার খোঁজ করে সেগুলো অজিত দেশের অভিনয়, সৌম্যমিত্রের অভিনয়, তৃপ্তি মিত্রের অভিনয়, এরা সব 100-140 বারবার দেখায়। আর বেশিরভাগ অ্যাভারেজটাও কম, পাস করে যাওয়া কম কষ্টকর নয়। অর্থাৎ একটা পার্ট ভুল হবে না, একটা কম্পোজিশনের ভুল হবে না, একটা রিপোজিশন আমার ঘাটতি হবে না, সেটা 100-100 আমি যথাযথ করলাম। তাকে সমালোচক লিখবে যথাযথ, এর বেশি লিখবে না। কিন্তু যখন উৎপল দত্ত মঞ্চে এসে দাঁড়াবেন তখন প্রথমেই আমরা 100-120 দেবো। তখন যদি কথা বলতে শুরু করবেন 10 দেবো, যখন চরিত্র প্রকাশ পাবে আরো 10 দেবো, আর লাস্ট 10 দেবো কি তৃপ্তি পেলাম, এর জন্য আরো 10 দেবো। এবং আবার কবে হবে দেখতে হবে।
আমি প্রিয়া চক্রবর্তী অজিত রামজীবনে 4বার টিভি দেখেছি। প্রথম শুক্রবার দেখে আসার পর 3টে শুক্রবার গিয়েছি। আন্দোলনে চলছিল শুধু একটা পোর্শনের অভিনয়, একটা ছোট্ট দৃশ্য অভিনয়, অর্থাৎ অভিনয় শিল্প সুসীমা বডি স্কিনার তার একটা প্রবন্ধ আমি বলেছিলাম যে শোনাবো, কিন্তু টাইম নেই। সেখানে স্বর্গীয় সুষমা অভিনয়, যেগুলো কমেডি অ্যাক্টিং বা ওই অ্যাক্টিংগুলো আছে, সিরিয়াস অ্যাক্টিংগুলো আছে, সেখানে বলছেন এর কোনো সীমা নেই, শিল্পের কোনো সীমা নেই, সেগুলো শিল্প। আমি যখন পৃথিবীর কাছে যেতাম, একবার প্রথম আলাপ হয়েছিল, একটা ইন্টারভিউ দিতে গেছিল, তারপর থেকে একটা ওনারা আমাকে একটু স্নেহ শুরু করেন এবং আমি ফোন করতেন, আমাকে সংগ্রাম ডাকতেন না, বিক্রম ডাকতেন। ওনার চিঠিও আছে, বিক্রম করে চিঠি, এবং আমাকে প্রায় চিন্তা করতেন তোমার অফিস হয়ে গেছে, 3:30 ফোন করবেন, তাহলে চলে যাবে। এবার ওনার বাড়িতে আমি যখন যেতাম, উনি আমাকে অভিনয় করে দেখাতেন, কেন আমি জানি না, তো স্নেহ করতেন আমাকে। আমার হয়তো কোয়ারিজ বেশি ছিল, সব কিছু জানতে চাই, এটা ওনার ভালো লাগতো, হয়তো আমার নিজের কাছে মনে হয়। এবং ওনার ব্যক্তিগত অনেক কাজ আমি করে দিচ্ছি, লোকে বললে হাসবে, সমৃদ্ধ দীপ্তিমিত্রের জমিও আমি বেঁচেছি গড়িয়ার। মানে আমাকেই বলেছিলেন যেভাবেই ওখানে ব্যবস্থা করতো আমি করে দিচ্ছি। সেই জমিটা 4টা জমি, আমাদের যেখানে স্টেশনটা আছে, মেট্রো স্টেশনটা আছে, গড়িয়া স্টেশনে যাওয়ার তার পূর্ব দিকের জমিটা, যাই হোক ওখানে আমি উনি যে আমাকে অ্যাক্টিং করে দেখাতেন না, ওনার বসে থাকাটাই একটা শিল্প সম্পদ। ওনার দাঁড়িয়ে থাকা, বসে থাকা, হাঁটা চলা, সবচেয়ে ট্র্যাজেডি হল ওনার একদিন ফোন এসছে, কাজের মেয়ে ছিল 10-15, সে ফোনটা ধরে বলছে ওই ঘরে আমি আছি আর উনি সোফায় বসে আছে, আমি উল্টো দিকে ডিভানে বসে আছি। মেয়েটা ফোনটা ধরেছে, ল্যান্ডফোন, তখন মোবাইলের যুগ। তুমি তোকে বলছি মেয়েকে কি বলছি, ওরে এটা আমার না, ওটা আমার ফোন, কাজের মহিলা কে শুনছি মনে আছে। মেয়েটা বলতো কি বলছি, এটা আমার কানে এলো। তখন উনি বললেন ওরে ওটা আমার ফোন, আমার না, বলে উনি ফোনটা করলেন। আমার খুব মায়া লাগলো যে দেখো এত বড় একজন শিল্পী, আমরা আকুল হয়ে ওনার কাছে পায়ের তলায় বসে থাকি, তার বাড়িতে যে কাজ করে তা ওনার সম্বন্ধে কিছু জানে। এটা মান্নাদের ক্ষেত্রেও ঘটেছে, আমরা দেখেছি না, মেয়ে চলে গেছে একা বম্বের বাড়িতে, ইন্টারভিউতে একজনকে নিয়ে ফিরে আপনি আসুন, তারা হয়ে গেছে বাইরে থেকে মান্নাতে তালা বন্ধু, মেয়ে অফিস থেকে এসে খুলতে মান্নাতে গিয়ে শেষ ছিল। অর্থাৎ এই তো বড় বড় মানুষ, তাদের শেষ জীবন যাদের সাথে মিশেছে, খালেদরা, তাপসরা, ওদের খুব কাছ থেকে পারিবারিকভাবে আমি দেখেছি, খুব নির্বান্ধব, একটা সময় খুব নির্বান্ধব থাকে, ভীষণ নির্বান্ধব হয়ে যায়, মনের কথা বলার লোক থাকে, এরকম একটা অবস্থা তৈরি হয়, সেগুলো খুব ট্র্যাজিক। কিন্তু এর মধ্যেও আমাদের অভিনয় বা যারা থিয়েটার নিয়ে কাজ করবে তাদের সবটাই কনসিডার করতে হবে, ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই। অর্থাৎ এক্ষুনি যেটা বললাম না, সারা জীবন অভিনয় করার সময় মাথায় রাখবি তোর অভিনয়টা আকর্ষণীয় হবে, তোর অভিনয় দর্শক আকর্ষণ করে, যদি আকর্ষণ না করে কল্পনা দিয়ে অন্য কিছু ভালো। কোথায় গন্ডগোলটা আমার হচ্ছে ভালো, আমি একটা পরিধান সরকারি প্রোডাকশনের নাটক দেখতে, আমি যখন রিহার্সাল করছি আমাকে পরিচালক একরকম বলেছে, আর বাকি যারা রিহার্সাল দেখতে আসছেন বাংলা থিয়েটারের সব দিকমা, তারা রিহার্সাল দেখতে আসছেন, 8টা আমাদের স্টেজ রিহার্সাল হয়েছে, কি আসেননি সেখানে রুদ্রপ্রসাদ, শ্রীকণ্ঠসেন গুচ্ছ, রণপ্রসাদ, সবাই সবাই রিহার্সাল, আর প্রত্যেকে এসে আমার রোলটা একটু বড় ছিল, একটু অন্য ধরনের রোল ছিল, অর্থাৎ বিকারগ্রস্ত পিঠে পুজোওয়ালা পরিধান, মানে বিকারগ্রস্ত যুবক, একটু থাকা হচ্ছে, সেই চরিত্রটা আমার দেওয়া হচ্ছিল। আর সেটা যখন আমাকে পরিচালক একরকম বলেছিলেন, এবার আমি যখন রিহার্সাল করছি, সেই রিহার্সালে এসে আমাকে একমাত্র রমা বললো তুমি কিছু চেঞ্জ করো না, এটা ভালো লাগছে। বিভাগটা এসে বললো না ওর মতন করেছে, আমি তো এরকম বলেছি। নীলকণ্ঠটা এসে বললো সবটা ঠিক আছে, তুমি এই জায়গাটা চেঞ্জ করা যায়, এটা তোমার পক্ষে সুবিধা, নোট কেটে ফেলার মতন সহজ, যে শব্দটা বলেছে নোট কেটে ফেলার মতন সহজ, এইটা করো। এত সাজেশন দিয়েছে, রিহার্সাল হয়ে গেল, বিভাগটা ডাকলেন, কি বলেছে দেখার দরকার নেই, তুমি যেটা করছো ওইটা করো, আমি যেটা বলেছি ওইটা থাকবে।
পরিচালক হতো। ঠিক আছে, এবার আমার সবচেয়ে বড় শত্রু ছিল স্টেটসম্যানের ধরনই হোক, আমাদের দাদা আমাদের পত্রিকা লিখেছিল এবং আমরাও তার পাল্টা দিয়েছি, সেটা 1 বছর বাদে। ধরনই হোক স্টেটসম্যানের একটা বড় রিভিউ লিখলেন, তাতে চিত্রা সেন আর আমার নামে লিখলেন, বিভাগের নামে দাদা গালাগাল, লাস্ট লাইন সংক্রান্তি তার চিত্রা সেন বেসিস অফ ডিজায়ার, অর্থাৎ অনুভূমিত বলতাম তার অভিনয় এই জায়গায় আছে। এইটা মেঘনাথ প্রথমে খুব রেগে গেল, পারবন নাম তখন আমার বললো সারা সাথে খুব খারাপ এখনো করে হ্যাঁ এরকম যাই হোক, তার কাজে সেখানে পরিচালক কার জায়গায় স্থির করেছে। এইবার আমি যখন পাঠটা তৈরি করছি, পরিচালকের ইনস্ট্রাকশন আছে, এবার আমি দেখছি আমার পড়া আছে সংস্কৃতি, আমি জানি আমি চেষ্টা করছি আরো আকর্ষণ করা যায়, এবার আরো আকর্ষণ করা যায়, এটা তো তথ্য। এইবার যখন আস্তে আস্তে তৈরি করছি, এমনও সময় গেছে নিজের কথা বলছি বলে কারো কিছু মনে একটা উদাহরণ দিতে আমার সুবিধা, আমি পরে ব্রেকের কথা বলবো। সেখানে একদিন একটা বিষয় আছে যেখানে দুলাল চাঁদ বলে চরিত্রটার সাথে ওই মেয়েটির বিয়ে হয়, বিয়ে হয়েছে আয়োজনের সাথে। দুলাল চাঁদ এটা মেনে নিতে পারছে না, বিকারগ্রস্ত যুবকটি মেনে নিতে পারছে না, তার সাথে বিয়ে হয়নি। কিন্তু সে ওই দর্পণে এসে দাঁড়িয়েছে, দুলাল চাঁদ একটি ফুলের মালা নিয়ে এসছে। বিভাগটা বলছে যে তোমাকে এমন একটা জিনিস করতে হবে, ওটা ছিল না, এমন একটা জিনিস করতে হবে যাতে এতক্ষণ দুলাল চাঁদ হাসিয়েছে সবাইকে, এবার কি দুলাল চাঁদ একবার কাঁদাতে পারবে না? আমি করে দেখি, আমি করলাম। আমি জানি স্ট্যানিস্লাভস্কি প্রথম লেসন মাই লাইফ ইন আর্টেও বলা আছে, প্রথম লেসন আছে ওয়ার্ক উইথ ইউর রিকুইজিশন। তোমার চরিত্র প্রকাশের জন্য তুমি অনেক কিছু করতে পারবে। আমার মালাটা যখন আমি বার করতাম তখন আমার হাতটা থরথর করে কাঁপত। সেই মালাটা এই হাতে নিতাম, নেওয়ার পর ফুলটা দিলাম মেয়েটা, যাকে আমার বিয়ে করার কথা, কিন্তু ওর সাথে বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ের কার্ড ছাপানোর পরেও হলো না। এবং লাস্ট কথাটা ছিল তোমরা সুখী হও, তোমাদের নাম গিরিশ ঘোষের নাটক তো জল জলাট হয়ে যাবে, জল জলাট শব্দ একটা ছিল। তা রিহার্সাল যখন করলাম, এটা আমি করলাম, বিভাগদা বললেন যে উঠে এলেন স্টেজে। সেদিনকে সবাই এসে পৌঁছয়নি, এই সিনটা দৃশ্য রিহার্সাল হচ্ছে। সেদিনকে পীযুষ ছিল, পীযুষ অভিনয় করছিল, মারা গেছে পীযুষ। ওই ছেলেটার মেয়েটা ছিল সোনামণি এখন অভিনয় করে। বিভাগদা বললেন যে আচ্ছা তুমি এটা করলে ভালো লাগছে, এবার তুমি এমন কিছু করতে পারো যেটা চোখে জল এনে দেয়। 2 মিনিট সময় ভেবে নি, বলে হয় না ঢুকো ম্যাডাম। এবার আমি ওর সাথে একটু অ্যাডিশন করলাম। আমার ঘাড়টা, ওই নাটকে আমার শরীরটা ডিফর্মেশন ছিল, নাটকে বলা ছিল সেখানে ওর একটা কুঁজো, পিঠটা কুঁজ আছে, তা কুঁজ তো আলাদা লাগানো হবে না। ডিরেক্টর বলে দিই যে কুঁজ তোমার ফিজিক্যাল ব্যাপারটা দিয়ে করতে হবে। তাতে অসুবিধা কি, অনেক সময় সরে যাবে, অর্থাৎ এই কাঁধ তুলে দিয়ে শরীরটাকে নামিয়ে এটাকে কন্টিনিউ রেখে যাওয়া, মানে আমি যে ঘুরবো এটা কিন্তু ফিক্স থাকবে, এটা কোনো সময় এনে গেলে এটা করতে হবে না। তা সেটা একটু দূর হচ্ছিল, ওইটাকে ব্যবহার করে আমি যখন করুন একটা আরতি করতাম মেয়েটার কাছে গিয়ে, ফুলটা দিয়ে ওদের দিকে এক মুহূর্ত তাকিয়ে, তারপরে আস্তে আস্তে মাথা নিচু করে বেরিয়ে যেতাম। সেই দিনকে বিভাগদা স্টেজে উঠেছে, উঠে তখন অনেকে এসে গেছে, তাদের হাত দিয়ে থামালেন, থামিয়ে বললেন এইটা ডিরেক্টরের কোনো অবদান নেই, এটা অ্যাক্টারের নিজস্ব কন্ট্রিবিউশন। ভালো অ্যাক্টার যদি হয় ডিরেক্টরকে কন্ট্রিবিউট করতে পারে, বিভাগদা ক্লাস দিচ্ছেন না, ও এটাকে কন্ট্রিবিউট করেছে। এবং এই দৃশ্যটা এমন একটা জায়গায় গেল, সুরেশ দত্ত দেখতে এসেছিল বলিদান, দেখার পর গ্রিন রুমে দৌড়ে এসছেন, দৌড়ে এসে বিভাগদাকে বলতে সংগ্রাম কোথায় গেল, বললো ভেতরে আছে, শিগগির ডাকো বলে দৌড়ে এসছে। সে আমাকে এত চুমু খেয়েছিল, আমাকে সাবান দিয়ে মুখ ধুতে দিয়েছিল,
থুতু মুতু লাগিয়ে, মানে আমি বুঝতে পারছি, বললো তুমি আমার চোখ ভাসিয়ে দিয়েছ। আমি কেঁদে ফেলেছি এই দৃশ্যটা দেখে, মানে ওই জায়গায় এসে। এবার আমি অ্যাসেস করেছি যে আমার অ্যাক্টিং প্রসেসটা কী ছিল। প্রসেসে আমি দেখেছি, আমি চেষ্টা করেছি যে ভেতরটা দেখাবার, আর বাইরে কিচ্ছু করিনি। কী করে ভেতরটা দেখানো যায়? আমি জানি আমার সাথীরা আছে, অর্থাৎ আমার পুজ আছে, আমার ইয়ে আছে, আমার ফুল আছে, আমার হাত কাঁপানো আছে, সব আছে। অ্যাডিশনাল কি, আমার মনের ভেতরে যে জ্বালাটা আছে, মেয়েটার বিয়ে হয়ে গেল, মেয়েটাকে আমি পেলাম না, ও জয় করে নিয়ে যাচ্ছে, কিন্তু শেষে আমার উপলব্ধি হয় এটা আমার পাওনা নয়। আমার ব্যাখ্যা, এটা তো আমার পাওনা নয়। ওই মেয়েটা কেন আমার মতন পূজালা লোককে বিয়ে করবে? ও ঠিকই করেছে, আমি বঞ্চিত হলাম এর জন্য নয়, আমাকে এই বিয়েটা খুশি করছে। আমি যখনই এক্সপ্রেশনটা রেখেছি তখন দর্শক কেঁদে ফেলেছে। কেন কেঁদে ফেলেছে? আমার প্রতি একটা মায়া তৈরি, এই মায়া থেকে কেঁদে ফেলেছে। অর্থাৎ আমি যা শিখেছিলাম সেখানে প্রয়োগ করার চেষ্টা করেছি। আমি কেন উদাহরণ দিলাম, এই কারণেই উদাহরণ দিলাম, তাতে আমি খুব তাড়াতাড়ি বোঝাতে পারবো, কারণ এটা আমার নিজের ঘটনা। অন্যের ঘটনা বললে আমি বোঝাতে পারবো না। অর্থাৎ কি কি এর মধ্যে যোগ করেছে এইটা বলবো, আর একটা বলে চাই যাবো। আর একটা হলো ডিরেকশন। আমরা অনেক রকম দেখি, তোরা বসতে পারিস, অনেক টাইম নেই তো। ডিরেকশন অনেক রকম আছে, আমরা দেখি, এবং এই ডিরেকশন তার উপর থিয়েটার দাঁড়িয়ে থাকে। একটা ভালো যদি ডিরেক্টর হয়, তাহলে একজন অভিনেতাকে সে অন্য জগতে নিয়ে চলে যেতে পারে। আবার একটা খারাপ ডিরেক্টর যদি হয়, যার কল্পনা শক্তি নেই, খুব দখল নেই, একটা ভালো অভিনেতাকে খারাপ করে দিতে পারে, এটাও হয়। কিন্তু এরও কতগুলো লেভেল আছে, হাইট আছে। আমি একটা হাইয়েস্ট লেভেলের কথা বলবো, হাইয়েস্ট লেভেল অফ ডিরেকশন কোথায় পৌঁছতে পারে। অবশ্যই ব্রেক্ট, যিনি পৃথিবীর একজন বড় ডিরেক্টর শুধু নন, নাট্যতাত্ত্বিক। তার যে নাট্যতত্ত্ব এখনো আলোচিত। হেগেল থেকে যেমন কার্ল মার্কস, তেমনি ব্রেক্টের আগে আরেকজন ছিলেন, তার নাম পিসকাটার। এই দ্বন্দ্বতত্ত্ব পিসকাটারের নাট্য তত্ত্ব। ব্রেক্ট তার মধ্যে মার্ক্সবাদ ঢুকিয়েছেন এবং বৈজ্ঞানিক দ্বন্দ্ব ঢুকিয়ে ব্রেক্ট তৈরি হয়েছে। এই ব্রেক্ট ডাক্তার, 4 বছর পড়েছেন, ফাইনাল ইয়ার দিয়েছেন কিনা জানি না, যুদ্ধেও গেছিলেন, ডাক্তারি করতে যুদ্ধে চলে গেছিলেন। এই ব্রেক্ট হিটলারের লিস্টে 7 নম্বর নামে ছিলেন, হিটলার পেলেই যাকে গুলি করবে। কিন্তু নাট্যকার, আমাদের পশ্চিমবাংলার নাট্যকার নয়। যখন সব শান্ত হয়ে যায় তখন গিয়ে আন্দোলন করে টিভিকে নিয়ে গিয়ে, কিন্তু যখন গণ্ডগোল হয় সে ঘরে বসে থাকে। এরকম নাট্যকার ব্রেক্ট নন। যখন স্পেনে সিভিল ওয়ার চলছে স্পেনে, জেনারেল ফ্র্যাঙ্কো, ব্রেক্ট সেইখানে চলে যায়। সেখানে চলে গিয়ে ফ্রাউ কারার, আমরা করেছিলাম নাটকটা 99 সালে, সেনেরো কারারের রাইফেল, বা জার্মান ভাষায় ডি গেভরে ডেয়ার ফ্রাউ কারার, এটা জার্মান শব্দ। সবাই বলে অনেকে, আপনি কি জার্মান জানেন না? আমি মুখস্থ করেছি। সত্যি নাটকের নামগুলো মুখস্থ করেছি, আমার একটা জোর হয়, হ্যাঁ বলতে পারি, মুখস্থ করা সব। ডিমুট্টার, জার্মান ভাষায় ডি মানে হচ্ছে দি। এই যে এগুলো আমরা জেনেছি পরে। এনিওয়ে, ব্রেক্ট ওইখানে পৌঁছে গিয়ে ওইখানে ফ্রাউ কারার করেন। ব্রেক্টের তত্ত্ব হচ্ছে ফ্রেমডুম, এটা জার্মান ভাষা, ইংরেজিতে অ্যালিনিয়েশন, বাংলায় বিচ্ছিন্নতা। এটা ব্রেক্টের তত্ত্ব। কি তত্ত্ব? অভিনেতার সাথে অভিনেতার নিজের বিচ্ছিন্নতা। আমরা ইউজুয়ালি নাটকে কি বলি, ও ধর সীতার পাঠ করছে, আমরা ও সীতা হয়ে ঢুকলো, ছোট্ট ছোট্ট লবকুশ ওর দুটো হাতে, যমজ সীতার লব আর কুশ, আমরা বুঝলাম ও সীতা, আর তো বলতে হচ্ছে না। আর ব্রেক্টের সীতা এসে কি বলবে, তোর নাম কি? আমার নাম মৌমিতা, আমি এখন, হ্যাঁ আমার নাম পরিমিতা, আমি এখন সীতার অভিনয় করছি, আপনাদের সীতা করে আপনাদের আমি দেখাচ্ছি। তুই কি করলি? বিচ্ছিন্নতা ঘটালি। পরিমিতার সাথে সীতার বিচ্ছিন্নতা তুই আগে করে দিলি নাট্যকারের নির্দেশ মতন, ঠিক আছে? এবার তুই করছিস,
করতে করতে এমন একটা জায়গায় গেল যে জায়গায় লবকুশ হাতছাড়া হয়ে গেছে, লবকুশ নেই ওদের সাথে, চলে গেছে। রাম সীতা কাঁদছে, তাকে সান্ত্বনা দিচ্ছে, আউ আউ করে সীতা কাঁদ, দর্শক ইনভলভ হয়ে যাচ্ছে সীতার প্রতি। হঠাৎ রাম বলল, সীতা চল এখন হাফ টাইম, চা খাই, দর্শক একটু ঘুরে আসো, হাফ টাইম হবে, দিস ইজ ব্রেক। অর্থাৎ যখনই ইলিউশন তৈরি হচ্ছে তখনই ব্রেক ভেঙে দিচ্ছেন, ভেঙে দিয়ে বলছেন তুমি এই আবেগ দিয়ে চলো না, যুক্তি দিয়ে ভাবো। ব্রেক সারা জীবন যুক্তি দিয়ে ভেবেছেন, তার নাটকগুলো যুক্তি দিয়ে ভাবা। অর্থাৎ আমরা তো অ্যারিস্টটলের তত্ত্ব হচ্ছে আবেগে চলা। অ্যারিস্টটলের যে চরিত্র হয়, সে নিজে এসে যখন নাটকটা অভিনয় করে আমরা জানি সে আলাদা পরিচয় দেয় না, অভিনয়ের মধ্যে দিয়ে তার পরিচয় পাই। কিন্তু ব্রেক্টের চরিত্র যখন আসে, ব্রেক্ট শুরুই করেন ভেঙে দিয়ে, ইলিউশন তৈরি করেন, ইলিউশনটা আবার ভেঙে দেন, ভেঙে দিয়ে দর্শকদের বলেন 3 পয়সার পাড়ার লাস্ট সিন আছে, কর্তার ইচ্ছায় কর্ম, দর্শকের ইচ্ছা নাটক। অর্থাৎ মহিম ডাকাত, তার ফাঁসির অর্ডার হয়েছে, মহিম ফাঁসির মঞ্চে উঠছে, হঠাৎ বটকেষ্ট দারোগা শিব সেজে এসে মহিমকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। তখন আমি যখন নাটকটা দেখছি, ব্রেক সম্বন্ধে আমার ধারণা তেমন নেই, নাম শুনেছি, ব্রেকটের তত্ত্বই জানি না। আমি রঙ্গনায় দেখলাম নাটকটা, দেখলাম এটা কি হলো, মহিম ফাঁসি হবে, মহিম একটা উঁচু বেদি ফাঁসির মঞ্চ করা, সিঁড়ি দিয়ে উঠতে হয়, নান্দিকারের প্রোডাকশন। সে উঠলো, ওঠার পর বটকেষ্ট দারোগা যে ওকে ধরেছিল সে শিব সেজে এলো, এসে বলছে দর্শকের ইচ্ছায় নাটক, কাজেই এখানে মহিম ডাকাত ছাড়া পেয়ে গেল বলে বটকেষ্ট দারোগা শিব এসে ডুডু বাজিয়ে বটকেষ্টকে ছেড়ে দিল, মহিমকে ছেড়ে দিল। মুশকিলে বললাম এটা এরকম হলো কেন? তারপরে আমি প্রথম পড়ি দিব্যেন্দু চক্রবর্তী, মানে উৎপলেন্দুর ভাই না দাদা, দিব্যেন্দুদার একটা প্রবন্ধ পড়ি, মার্ক্সের ব্রেক্টের নাটকে অমার্ক্সীয় ঝোঁক। মনোরঞ্জন বিশ্বাস যার কথা বললাম তার বইতে, নাট্য প্রসঙ্গ বই, এটা উনি প্রথম লেখেন। আর কি হলো, অমার্ক্সীয় ঝোঁক কেন বলছে মার্ক্সবাদী ব্রেক্ট, অমার্ক্সীয় ঝোঁক কেন বলছে? সে প্রবন্ধটা পড়ে অনেক আকর্ষণ বোধ করলাম, তাহলে তো পুরোটা জানতে হবে। জানতে দেখলাম ব্রেক্ট যখন সত্যদার কাছে গেলাম, সত্য বন্দ্যোপাধ্যায় আমার পাশের অফিসে অনেক দিন বাদে, পাশের অফিসে কাজ করতেন, ডেট লেটার অফিসে কাজ করতেন, আমি ব্যাংকে ইউনাইটেড ব্যাংক হেড অফিস ছিলাম। সত্যদাকে তখন চিনিই না, হ্যাঁ ভরসা করে গেছি, গিয়ে সত্যদার সাথে অফিসের সবাই ঝগড়া ছিল, মানে সত্যদা কাউকে পছন্দ করতো না, কাউকেই পছন্দ করতো না, সব বাজে লোক, লোভী, স্বার্থপর, অর্থবৃদ্ধ এরকম বলতেন, মানে জোরে জোরে বলতেন, যার জন্য কেউ কথা বলতো না সত্যদার সাথে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সত্য বন্দ্যোপাধ্যায় কোথায় বসেন, খুঁজে নিন। ওরে আমাকে তো তাকে বুঝলাম সত্যদার সাথে রিলেশন, মানে আমি বলতে গেছিলাম একটা সিনেমা আর্টিস্ট, এত বড় অভিনেতা, উৎপলদের সাথে অভিনয় করে, তার রিয়াকশান, তার কলিগ বলছে খুঁজে নিন, মানে সহ্যই করতে পারে না তাকে। দেখলাম এক কোণে বসে একটা কি বই পড়ছে। আমি গিয়ে টেবিলটার সামনে দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম যে আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। কোথা থেকে আসছেন? আপনার পাশের বিল্ডিংয়ে ইউনাইটেড ব্যাংক হেড অফিসে আমি আছি। আচ্ছা আচ্ছা বসুন। আমি বসলাম, তা আমি বললাম যে আপনার বইটা আমি পেয়েছি, ব্রেস্ট ও তার থিয়েটার, উৎপলদার ভূমিকা লেখা, আমার কিছু জিজ্ঞাসা আছে। আপনার কি জার্মান জানা আছে? সত্যতা খুব নরম করে কথা বলতে পারতেন। আপনার কি জার্মান জানা আছে? আরে আমি বললাম সত্যতা জার্মান জানা থাকলে আপনার কাছে আসবো কেন, আমি জার্মান ভাষায় ব্রেড পড়ে ফেলতে পারতাম, আমি ইংরেজি বাংলাই ভালো জানি না, আবার জার্মান কোত্থেকে জানবো। সত্যদার সাথে বন্ধুত্ব হয়ে গেল। সত্যদা যতদিন বেঁচে ছিলেন আমার বন্ধু ছিলেন। অনেকে অবাক, দেখ সত্যদা তোর কী করে বন্ধু হয় রে, বিশ্ব নিন্দুক। সত্যদা বাড়ির যে কোনো ব্যাপারে আমায় ফোন না করে করতো না, ভাইপো ভাইজি কোন কলেজে ভর্তি হবে, কি সমস্যা হয়েছে, বোনের দলিল পাচ্ছে না, কমরেড সকালবেলা ফোন, কমরেড এটা একটু করে দিতে হবে, এরকম সম্পর্ক। আমি ক্যানিং, ডায়মন্ডহারবার, লক্ষ্মীকান্তপুর কোথায় না সত্যদাকে নিয়ে গেছি। সত্যদা কমরেড আপনি যাবেন, আমি যাবো, এরকম নিয়ে গেছি। তাই সেই সত্যদা আমাকে ব্রেক সম্বন্ধে কিছু কথা বললেন, ফিরিয়ে দেননি একেবারে। এটা হলো পরবর্তীকালে অনেক বেশি আলোচনা হয়েছে সত্যদার সাথে, এবং ফ্রেম রুম যে তত্ত্ব, বিচ্ছিন্নতার তত্ত্ব, সেটা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করেছি। এবং তখন আমার মিলল কেন করতে ইচ্ছে করবো, অর্থাৎ যে ইলিউশনটা যেদিকে দর্শক নিয়ে যায়, যেদিকে দর্শক নিয়ে যাচ্ছে নাটকটায়, সেখানে কি হয়, এবার বলে ওর ফাঁসি হয়ে যাবে, ব্রেক সেদিকে যাবেনই না,
উল্টো পথে হাঁটবেন। ব্রেক্ট মনে করতেন তার দর্শক হবে খেলার মাঠের দর্শক, নাটকের দর্শক হবে। খেলার মাঠে দর্শক কি করে? সে ফুটবল খেলা, রাইট আউট বল নিয়ে দৌড়চ্ছে, পাবলিক কিন্তু সাথে সাথে আছে, চল চল সালা মার গোলে মার গোলে, এরকম একটা ব্যাপার থাকে না, ঢুকে পড়েছে পেনাল্টি বক্সে, পাস বাড়া খেলছে না, সে কিন্তু ইনভলভ, পাস বাড়া যা সালা পাস বাড়োরা যা, কে বলেছিল খেলা নেই, শটটা বাইরে মারলি, তার রিয়াকশন কিন্তু সাথে সাথে চলে। ব্রেক্ট বলছেন খেলার মাঠের দর্শক হচ্ছে আমার থিয়েটারের আসল দর্শক, যারা আমার সাথে সাথে নাটকের সাথে সাথে চলবে। অর্থাৎ আমি থিয়েটারে কিচ্ছু বাদ দেবো না, আমি থিয়েটারকে লোকে আনতে বাধ্য করবো থিয়েটারে, এবং আমার থিয়েটার এন্টারটেনমেন্ট, তার সাথে আমি যা বলার বলে দেবো। এবং উনি ক্যাথারসিসের ভীষণ বিরোধী ছিল। ক্যাথারসিস হচ্ছে আমাদের অ্যারিস্টোটলের তত্ত্ব, সব শেষ হয়ে গেল তখন একটা দর্শকদের প্রশান্তি হয়, সুচিত্রা উত্তম মিলে গেল, সুচিত্রা উত্তম বিয়ে হয়ে গেল, কাস্টিংগুলো আসছে, কি সুন্দর সুচিত্রা উত্তম, ক্যাথারসিস। এটা ব্রেক্ট পছন্দ করতেন না, বললো মানুষের যুক্তিবোধকে নষ্ট করে দিচ্ছে। ব্রেক্ট তো সুচিত্রা উত্তমকে চিনতেন না, কিন্তু এই ধরনের যে নাটক বলতেন নষ্ট করে দিচ্ছে। ব্রেক্ট গোর্কির মাদারও করেছেন, কিন্তু ব্রেক্ট গোর্কি অর্থাৎ যেখানে যেখানে মাদারের যুক্তিগুলো ছিল সেইগুলো তুলে নিয়ে এসছেন তার নাটকের মধ্যে। এটা একটা নতুন পাঠ, আবেগপূর্ণ মাদার নয় যাকে দেখে মানুষ কাঁদতে থাকে, এটা একটা নতুন পাঠ ব্রেক্ট দিয়ে দিলেন মাদারের মধ্যে দিয়ে। তা কাজেই যখন মহিম ডাকাতকে সবাই জানে এবার ফাঁসি হয়ে যাবে, এই ডাকাতটা প্রচুর সর্বনাশ করেছে, এই লোকটা, এর ফাঁসি হওয়াই উচিত, কাকে সাজাচ্ছেন? বটগেষ্ট দারোগা, কে মহিম ডাকাতকে সে সারা নাটক জুড়ে উৎপাত করে গেল, তাকে কিছু করতেই দিল না। সে কি সেজে এলো? শিব সেজে এলো। শিবকে না সমস্ত কিছু হরণ করে দেয়। কোথায় ব্রেক্ট উপনীত হলেন? এই সমাজ ব্যবস্থা যেখানে ডাকাতদের উৎপত্তি হয়, এই ডাকাতদের ছাড়াই হচ্ছে পুলিশ নিজেই, এবং সে কে রূপে আসে? অবতার রূপে আসে। পুলিশ তখন দেখো ভেতরে কত কথা রয়ে গেল। ব্রেক্ট তার কাজ সমাধা করলেন। আমরা ব্রেক্টকে এইভাবেই ব্রেক্টকে পাই, এত শর্ট টাইমে এত আলোচনা করা যায় না। ব্রেক্ট সম্বন্ধে অনেক কথা বলতে হয়, প্রচুর নাটক ব্রেক্টের আছে। যিনি দুটো বিশ্বযুদ্ধ দেখেছেন, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার নাটকের যে ভাগগুলো আছে, প্রথম বিশ্বযুদ্ধের আগে যে নাটকগুলো ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে নাটকগুলো হলো, যখন সাম্রাজ্যবাদ পিছু হটেছে, সেগুলো আলাদা হয়ে গেল। এবং এই একমাত্র নাট্যকার ক্লাসিক্যাল বিষয় নিয়ে ক্লাসিক্যাল নাটক তৈরি করেছেন। জমি যার, যে চাষ করে জমিটা তার, এটা তো আমরা জানি, আমরা বলি তেভাগ আন্দোলন, অর্থাৎ জমিটা যে চাষ করবে জমি তো তারই হওয়া উচিত, কিন্তু জমি কার? না জোরদারের জমি। তুমি চাষ করো, বর্গা চাষি, না তুমি এইটুকু ধান পাবে। কৃষক আন্দোলন হচ্ছে এত সোজা না। এটার বিরুদ্ধে ব্রেক্ট বললেন জমিটা যে চাষ করে জমির মালিক কিন্তু সেই। মার্ক্সবাদ তাই বলে, কৃষক আন্দোলন, কৃষক মুক্তি তার উপর ডিপেন্ডেন্ট। লিখলেন ককেশিয়ান চক সার্কেল। ককেশিয়ান চক সার্কেলের কি ব্যাপার ছিল? একটা বাচ্চা, দুটো মা, একজনের পেটের বাচ্চা আর একজনের পালিতা মা। বিচার করবে কে? বিচারক, লাসিন। তার একটা ঘটনার মধ্যে যাচ্ছে না, একটা চকের খড়ি দাগ দিয়ে বাচ্চাটা মধ্যেখানে, দুপাশে দুটি মা। জাজ বলছে, হ্যাঁ হ্যাঁ, জাজ বলছে আমি রেডি বলা মাত্র দুদিক থেকে দুজন এসে যার বাচ্চা সে টেনে নিয়ে চলে যাবে। যে আসল মা সে বাচ্চাটাকে মানুষই করেনি। নাটকীয় ঘটনায় আছে, বাচ্চাটাকে দেখেইনি, সে জন্মের পরেই কোথায় চলে গেছে। এই পালিতা মা তাকে 12 বছর বয়স করেছে, তার কাছেই বাচ্চাটা আছে। ও কৃষক, জমিটার কৃষক, ও যোদ্ধার না, মা যোদ্ধার। বিচারকের ইঙ্গিত পেয়ে যে অরিজিনাল মা যে ছেলেটাকে মানুষ করেনি, এক আজকা টান মেরে নিয়ে চলে গেল। বিচারক বললো যে তুমি এলে না কেন? বললো দুদিক থেকে দুজন টানলে ও আহত হতো, ওর কষ্ট হতো, আমি সেটা সহ্য করতে পারতাম না, ওকে তো আমি মানুষ করেছি।
ব্রেক্ট প্রমাণ করতে পারেন এই ঘটনার মধ্যে দিয়ে জমি যে চাষ করে জমি তার, যে পালন করে সেই হচ্ছে আসল মা, যে জন্ম দেয় সে আসল মা নয়। এই হচ্ছে ব্রেক্ট। অর্থাৎ সমাজকে দেখার দৃষ্টিভঙ্গি। ব্রেক্ট বলতেন আগে আমি কমিউনিস্ট পরে নাট্যকার, আগে আমি কবি পরে নাট্যকার। এবং ব্রেক্ট আমেরিকায় যখন ধরা পড়েন, উনি তো পালিয়ে বেড়াচ্ছিলেন, হিটলার দেখা মাত্র গুলি করে দেবে, ওনাকে বহু দেশ ঘুরতে হয়েছে, জার্মান ছেড়ে দিয়ে, জার্মান ছেড়ে ইউরোপ ঘুরেছে, তারপরে আমেরিকায় ধরা পড়েন কমিউনিস্ট হিসেবে। সেখানে যখন ওর প্রশ্ন হয়, পশ্চিমবাংলার কমিউনিস্ট না, ধরা পড়লেই বলে দেবে সরি আমি ভুল করেছি, বুঝলেন, যা করেছিলাম ভুল করেছি, আমি আর পাটিপুটি করবো না, আমাকে ছেড়ে দিন, আমাকে কেন মারবেন। ব্রেক্ট সোজা দাঁড়িয়ে বলেছে ইয়েস আই এম এ কমিউনিস্ট, তুমি যদি আমার যা ইচ্ছা করতে পারো, আমি আমার জায়গা থেকে নেবো না। তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। পুরো তার যুক্তি, তার লজিক। ব্রেক্ট খচ্চরও ছিল, ছোটবেলা থেকেই খচ্চর ছিল। খচ্চর না হলে নাটকের কাজ করা যায় না। অজিতের বলেছিল খুব ভালো ছেলেকে আমি আমার বোনের সাথে বিয়ে দিয়ে জামাই করে জামাই ষষ্ঠীর কাঁঠাল খাওয়াবো, অভিনয় ঢুকতে দেবো না। আমার ভালো ছেলের দরকার নেই, আমার অভিনেতা লাগবে, সে যদি খারাপ হয় তাকেও আমার দরকার, ভালো ছেলেকে আমার জামাই হয়ে জামাই ষষ্ঠী খাবে। ব্রেক্ট লিখতে দিয়েছিল, মানে লিখতে দিয়েছিল, জার্মান থেকে ইংরেজি বা ইংরেজি থেকে জার্মান, সবাইকে 5টা করে লিখতে দিয়েছে। ব্রেক্টে 3টে ভুল হয়েছিল, 3টে ভুল হয়েছিল, 2টো রাইট। সব খাতা থেকে টিচার করেছে, নম্বর কমে যাচ্ছে ব্রেক্টের। ব্রেক্ট করেছে কি, যে 2টো ঠিক হয়েছিল ওই 2টো চিকে মেরে দিয়েছে। 2টো চিকে মেরে দিয়ে সব খাতা দেখার পর স্যারের কাছে নিয়ে গিয়ে বলেছে দেখেন, দেখুন স্যার, আমি তো এই 2টো ঠিক লিখেছিলাম, আপনি কেটে দিয়েছেন। স্যার বলে হ্যাঁ ঠিকই তো, তোমার ঠিক ছিল, নিজেই কেটেছি। কিন্তু ব্রেক্টের জীবনীতে আছে নিজেই লিখেছেন, না 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 এটা ঠিক না, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তাহলে স্যার এই 3টোর মধ্যে নিশ্চয়ই আর একটা ঠিক আছে। বলে যাও যাও, আমি নম্বর বাড়িয়ে দিচ্ছি। ব্রেক্ট নম্বর বাড়িয়ে নিয়ে চলে এলেন। এটা ব্রেক্ট লিখেছেন, যে শয়তানি বুদ্ধিতে এক্সপার্ট লোক ছিল। ব্রেক্ট ডিরেকশন দিচ্ছেন। নাটকটার নাম মাদার ক্যারেজ, যেটা নিয়ে উৎপল দত্ত বাংলা করেছিলেন হিম্মত পাই, সেটা ডিরেকশন করেছিলেন জার্মানের ডিরেক্টর, এসে কলকাতায় ডিরেকশন করেছিলেন। একটা ক্লোজ ডোর হওয়ার পর নাটকটা হয়নি। মাদার ক্যারেজ আমরা অন্যত্র দেখেছি, মাদার ক্যারেজ উষা গাঙ্গুলি করেছে। সবচেয়ে ভালো প্রোডাকশন আমি আর প্রদীপ বহরমপুরে ছিলাম 84-85-তে, তখন গৌতম হালদারের ডিরেকশনে ওখানকার যুগাগ্নি, পরে যুগাগ্নির ফেস্টিভ্যালে আমরা নাটক করে এসেছি। ওরা একটা 1.5 ঘন্টার মধ্যে মাদার ক্যারেজ করেছিল। আমার কাছে এখনো অবধি ছোট দলের, মফস্বলের ছোট দলের সবচেয়ে বড় কাজ, খুব ভালো কাজ আমার লেগেছিল, খুব ভালো অভিনয় করেছিল তারা। কিন্তু উষাদির প্রোডাকশন আমার একেবারেই ভালো লাগেনি। ওখানেও প্রোডাকশনটা দেখো তোমরা, প্রোডাকশনটা দেখো তোমরা, ভাব, সেটা ভালো লাগেনি, স্বতঃস্ফূর্ততা কম। এই মাদার ক্যারেজে হেলেনে ভাইগাল, ব্রেক্টের স্ত্রী, পৃথিবীর বিখ্যাত অভিনেত্রী। ব্রেক্টের 2জন সমর্থ অভিনেতা, তার মধ্যে একজন পরে জামাই হন। গ্যালিলিওর পাঠ করতেন ব্রেক্টের নাটকে, তার নাম আর্নেস্ট বুশ, তিনি গ্যালিলিওর অভিনয় করতেন। আর ব্রেক্টের পরে জামাই হন, তার নাম একেহার্ড শার্ল। শার্ল ব্রেক্টের মেয়ে বারবারাকে বিয়ে করেন, বারবারা হয় বারবারা শার্ল পরে। 3জনেই পৃথিবী বিখ্যাত অভিনেতা, মানে আর কাউকে অভিনয় করতে দরকারও নেই। 3জন যদি কোনো নাটকে থাকে, আর্নেস্ট বুশ, একেহার্ড শার্ল, হেলেনে ভাইগাল, 3জন থাকলে আর কাউকে কারো অভিনয় দেখতেই হয় না, মানে সবটাই 3জন লোড নিয়ে নিতে পারে। মাদার ক্যারেজের একটা দৃশ্য আছে, যে দৃশ্যে মা যুদ্ধক্ষেত্রের মধ্যে, যুদ্ধ লেগে গেছে 2টো দেশের মধ্যে, মা ছেলে মেয়েদের মানুষ করবে বলে যুদ্ধক্ষেত্রে গিয়ে সৈনিকদের নানা জিনিস বিক্রি করত। সৈনিকদের সাবান লাগে, বিস্কুট লাগে, এইগুলো একটা গাড়ি করে নিয়ে বিক্রি করত। আর ওর 2 ছেলে সেই যুদ্ধের মধ্যে আছে, যদি প্রকাশ পায় তাহলে মাকেও মেরে ফেলবে, ছেলে দুটোকে তো মারবেই। মা তো প্রকাশ করতে পারবে না, ওর ছেলে দুটো যুদ্ধে আছে বিপক্ষে, যে পক্ষেও ঢুকেছে যে শিবিরে, তার বিপক্ষেও 2 ছেলে যুদ্ধ করছে ওদের সাথে। আর মার সাথে মার একটা মেয়ে আছে, মানে এদের এক বোন আছে, বছর 16 বয়স, সে বোবা এবং কালা, কথা বলতে পারে না, শুনতেও পারে না, সে গাড়ির মধ্যে চুপ করে বসে থাকে। মা কাকে রেখে আসবে, সংসার তো চালাতে হবে,
মেয়েটার সাথে সাথে থাকে। যখন সৈনিকরা দল বেঁধে মার কাছে কিছু কিনতে আসে, মেয়েটাকে চাপা দিয়ে ঢাকা দিয়ে মাকে রেখে দিতে হয়। সৈনিকরা যদি দেখতে পায় টেনে নিয়েও চলে যেতে পারে, ওই রকম একটা অবস্থায়। ব্রেক্ট বলতে চাইছেন গোটা মাদার গ্যারেজের মধ্যে দিয়ে যুদ্ধ সাধারণ মানুষের কোনো উপকারই করে না। যুদ্ধ মানুষকে আরো নরকের কীট পরিণত করে। সাধারণ মানুষ মারা যায়, এই যুদ্ধ বন্ধ করতে হবে। সেখানে একটা দৃশ্য আছে, মায়ের ছোট ছেলেটাকে ধরা পড়ে, ওই গ্রুপের হাতে ধরা পড়ে। তখন মাঠ থেকে ওরা বিস্কুট না কি কিনে ছোট ছেলেটাকে নিয়ে যাচ্ছে। মা যদি কেঁদে ফেলে, চিৎকার করে ওঠে, মা মারা যাবে, বোনটা মারা যাবে, ছোট ছেলেটাও মারা যাবে। মা কিছু বলতে পারছে না, মার বুক ফেটে যাচ্ছে। দৃশ্যটা এইভাবে ব্রেক্টের লেখা। মার কিছু বলার নেই ওই সময়। ছেলেটা মার দিকে তাকাচ্ছে, মাকে যে বলে আসবে চললাম এটাও বলবে না, তাহলে মা আইডেন্টিফাই হয়ে যাবে। এটা দুর্দান্ত দৃশ্য ব্রেক্টের। ছেলেটা তখন মা কি সংলাপ দিয়ে এইটা বলতে পারে, কোনো সংলাপ ব্রেক্ট রাখেননি। ব্রেক্টের মতন নাট্যকার তো সেখানে একটা গান দিয়ে দিয়েছেন। ব্রেক্ট তো আদতে একজন কবি, একটা গান দিয়েছেন। সেই গানটা মা গাইছে। বহরমপুরে ভালো লেগেছিল, বহরমপুর এই গানটাই রেখেছিল, তার অনুবাদ গানটা রেখেছিল। আর যে ভদ্রমহিলা মায়ের পাঠ করেছিল এনসিসি ক্যাম্প করা মেয়ে, মনে আছে, বেটে মতন, পরে ওর সাথে অনেকবার দেখা হয়েছে। আর গলাটা না ব্যারিটোন, একটা ঘস ঘসের মতন একটু গলা, গানটা গাইতে পারে, কিন্তু ওই গলায় ওই সময় গানটা দারুণ অ্যাপ্রোপ্রিয়েট লাগছিল। ওই ভদ্রমহিলা যখন ছোট্টখাটো মহিলা, এনসিসি করতে খুব স্ট্রাউট ছিল মেয়েটা, বেশি বয়সও না, বছর 30 বয়স ছিল তখন আমরা যখন দেখি, আমাদের থেকে একই বয়সী প্রায়। তখন রিহার্সাল চলছে, হেলেনা ভাগেল অভিনয় করছেন, ব্রেক্ট একদম পেছনে বসে আছেন স্টেজে। বার্লিনের আনসাম্বল, ব্রেক্টের থিয়েটারের দলের নাম বার্লিনিয়ার আনসাম্বল। ব্রেক্ট যে দলটা তৈরি করেছিলেন, ওই দলে একমাত্র রাত কাটিয়েছে ভারতবর্ষের একমাত্র হাবিব তানভীর। হাবিবের পয়সা ফুরিয়ে গেছিল বার্লিনে গিয়ে, তখন খুঁজে খুঁজে ব্রেক্টের রিহার্সাল রুম খুঁজে বার করেছিল। 3 দিন আগে ব্রেক্ট মারা গেছেন, ঠিক 3 দিন আগে, 1958 মারা গেছেন। 56 মারা গেছেন। ব্রেক্টের 98 সালে জন্ম, 56 মানে 58 বছর বেঁচে ছিলেন। 1956, আমার তখন 4 বছর বয়স। ব্রেক্ট ওখানে হাবিব তানভীর গিয়ে বলেছিলেন যে আমি ইন্ডিয়ান, আমি থিয়েটারের একজন ছাত্র, আমার না থাকার জায়গা নেই, আমার কোনো পয়সাও নেই। তখন যারা ছিলেন তারা বলেছেন আমাদের উপরে ঘর আছে, গেস্ট রুম আছে, তুমি এখানেই থাকবে, এখানেই খাবে। ব্রেক্ট মারা গেছেন 3 দিন আগে, কাজে আমরা একটু অপ্রস্তুত অবস্থায় পড়েছি। কিন্তু আমার আতিথিয়তা হাবিব লিখেছেন, তার জীবনী গ্রন্থে লিখেছেন যে আমি বার্লিনের আনসাম্বল ব্রেক্টের নাটক দেখতে গিয়ে মারা যাওয়ার 3 দিন বাদে পৌঁছে কবরদক শূন্য হয়ে যাই, এবং ও খেয়েছিল আগের দিন বিকেলে। হাবিব লিখছেন যে ওইখানে একটা নদী বা জলাশয়ের ধারে বসেছিল, খিদে পেয়েছিল প্রচণ্ড, পাশে একটা নিগ্রো ছিল, নিগ্রোটা পাউরুটি নাকি খাচ্ছিল। তা হাবিব তার সাথে আলাপ করে, যদি কিছু খেতে খেতে দেয়। হাবিবের পকেটে একটা পেন ছিল, নিগ্রোটাকে পেনটা গিফট দেয়, পরিচয়ের পরে নিগ্রোকে খাওয়ায়। এটা উনি লিখেছেন যে ওইটা খেয়ে তারপরে ও গেছিল আনসাম্বলে যাই। তা ব্রেক্ট তখন একদম শেষ বেঞ্চিতে বসে, চেয়ারে বসে একা একা দাবা খেলতেন, কনসেন্ট্রেট করার জন্য দাবা খেলছেন। আর হেলেনা ভাগেল প্রাণপাত করে অভিনয় করছেন। আর ব্রেক্ট ওইখান থেকে ব্রেক্টকে জিজ্ঞেস করছেন, ব্রেক্ট ওখান থেকে বারবার না করছেন, না হচ্ছে না। আর প্রচণ্ড রেগে গেছে হেলেনা ভাগেল, তার মতন একজন অভিনেত্রী, হচ্ছে না বলেই যাচ্ছে, খুব রেগে গেছে। রেগে গিয়ে হেলেনা ভাগেল বলছেন, ইউ কাম অন দ্য স্টেজ, তুমি স্টেজে এসো, আমাকে দেখিয়ে দাও, অভিনয় করে দেখিয়ে দাও, আমি বুঝতে পারছি না। সবাই দেখে। ব্রেক্ট দাবা রেখে মুচকি হেসে আস্তে আস্তে স্টেজে ওঠেন, খুব নিচু গলায় হেলেনা ভাগেলকে একটা কথা বলেন, আবার একইভাবে মুচকি হেসে নিয়ে চলে যান। এবার যখন হেলেনা ভাগেল ওই দৃশ্যটা অভিনয় করছে, গানটা গাইছে,
ছেলেটাকে নিয়ে যাচ্ছে, তখন যারা রিহার্সাল করে সবাই মিলে হাততালি দিয়ে ওঠে। সবাই জিজ্ঞেস করেছে ব্রেক কি ডিরেকশন দিয়েছিল তোমাকে? আমি বলছি হাইট অফ ডিরেকশন। হেলেনা ভ্যাগেল বলে উনি আমাকে বলেছিলেন, দেখো আমি তো পুরুষ, আমি কোনোদিন মা হতে পারবো না। অর্থাৎ একটা মা তার ছেলে নারী ছেঁড়া ধন, মানে আমাদের দেশি কথা যদি বলে, এটা আমি লেকচারে শুনেছি ব্রেক বিশেষজ্ঞদের কাছ থেকে। কাজেই আমার কোনোদিন লেবার পেন হবে না। তোমার লেবার পেন হয়েছে, তোমার কোলের শিশুকে বড় হওয়ার পর যাদের কেউ হত্যা করবে তুমি 100 শিওর তাকে নিয়ে যাচ্ছে, তোমার কষ্টটা আমি অভিনয় করে দেখাবো কি করে? তুমি ছাড়া তুমি পারো তো কষ্টটা, মায়ের কষ্ট আমি দেখাবো কি করে তোমাকে? আমি তো মা হতে পারবো না। এটুকু হেলেনের ভ্যাগেল মতন আর্টিস্টদের এটুকু যথেষ্ট ছিল। হেলেনের ভ্যাগেলের এই জায়গাটা নাটকের ইতিহাসে লিখিত ছিল। এই অভিনয়টা কি করে করলেন? ব্রেক্টের ওই একটা কথা আমি বলছি, হাইট কত দেখো ডিরেকশনের। তাকে বলছে হেলেনা ভ্যাগেলকে, কে বলছে? ব্রেক্ট। কতটুকু বলছে? হায় হায় আমাদের এখানে ডিরেক্টর, ওরে এটা কি করলি তুই? আরেকবার বল। হচ্ছে না, আমিও বলি, আয় বলি। একজন ডিরেক্টর ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ ডিরেক্টরদের কয়েকজন যাদের নাম করা হয়, তিনি থিয়েটারে ডিসিপ্লিন এনেছিলেন। ডিউক তার নাম, ডিউক। 1800 গোড়ার দিকে, মানে 11-12 ওই সময় প্রচন্ড ডিসিপ্লিন। তিনি এমন ডিসিপ্লিন ছিলেন, তার নাটকে অনেক মানুষের গোঙানি। উনি কি করতেন, বিদেশের নাটক তো প্রত্যেকটা ফ্লোরের ওপর বড় বড় কার্পেট পাতা থাকতো, কার্পেটটাকে কুচকে মুচকে সবাইকে মুখ বুঝে তার মধ্যে ঢুকে পড়তে হতো, ওখান থেকে একসাথে আওয়াজ করতে হতো, এবং করতে বাধ্য, যে করবে না থিয়েটার থেকে বাদ। ওনার তো প্রফেশনাল থিয়েটার, যাও তুমি চলে যাও। একটা ক্রাউড দৃশ্য 500 লোক দরকার, 500 লোককেই আমার দরকার। 500 লোক। ওনার একজন ছিল, মানে অ্যাসিস্ট্যান্ট ছিল, সে নাকি আকাশের চাঁদও বেরো দিতে পারতো বলে নাট্য সাহিত্য বলছেন। তাকে বলা হতো যে যাও, একবার একটা মরা উটের দরকার ছিল, মরা উট। উনি অরিজিনাল দেখাবেন, ওনার কোনো ফাঁকি নেই। অর্থাৎ ন্যাচারালিজমটা থিয়েটারের কোন পর্যায়ে গেছিল, এবং উনি ওই মরা উট ওই লোকটা জোগাড় করে নিয়ে এসেছিল, নামটা ভুলে গেছি আমি। স্টেজের উপর থাকতো মরা উটটা, এবং 500 হলে 500 লোকই লাগবে, এইরকম ছিল তার ডিরেকশন। এবং উনি যা বলবেন তাই করতে হবে, তর্ক করা যাবে না, তুমি বাদ আমার থিয়েটার থেকে। এবং ডিউক 17 বছরে 2400 কত অভিনয় করিয়েছে দেশে বিদেশে ঘুরে ঘুরে, এবং থিয়েটারকে ডিসিপ্লিনের একটা সাংঘাতিক স্তরে নিয়ে গেছিল। মানে উৎপল দত্তদের ডিসিপ্লিন আমরা জানি যে ঢুকতেই দিত না। এই ভদ্রলোকের থেকে, আমি নামটা পরে বলছি, ওই ডিউকের থেকে এটা শুরু। অর্থাৎ ডিসিপ্লিন, লৌহ কঠিন ডিসিপ্লিন ছাড়া উনি করতেন না। থিয়েটারকে ডিসিপ্লিনে এগিয়ে দিয়েছে। আরেকজনের নাম বলে শেষ করব, তার নাম আতোয়া। একটা গ্যাস কোম্পানির কেরানি ছিল। ছোটবেলায় খুব কষ্ট করে মানুষ হয়েছে না খেয়ে, কিন্তু তার মধ্যে পড়াশোনা ছাড়েনি, পড়াশোনাও করেছে, আবৃত্তির ক্লাসও করেছে, এবং রেস্তোরাঁয় বাসন মেজেছে, কুলির কাজ করেছে, পড়াটা থামায়নি। এর মধ্যে থিয়েটারটার বাই ছিল, খুব থিয়েটার করতে খুব চাইতো, কিন্তু থিয়েটার করার স্কোপই তার নেই। সেটা কেরানিগিরি করতো, 14 ঘন্টা থাকতে হতো সেখানে, 14 ঘন্টা থাকতে হতো। তখন ও কোথাও লোক পায় না, ওর সাথে কে থিয়েটার করবে। একটা শুনিখানা ছিল, রোজ মাল খেতে আসতো সবাই, ও ঢুকে গেল তাদের মধ্যে, তাদের থিয়েটার বোঝালো কি করতে হয় না করতে হয়। তাদের 2-3 জন ইন্টারেস্টেড হলো, তাদের নিয়ে রাস্তার উপরে বসে রিহার্সাল শুরু করলো, জায়গা নেই তো রাস্তায় রিহার্সাল। তারাও একটু, ওই মাতালগুলো একটু ইন্টারেস্টেড হলো, তারাও 2-1 জনকে নিয়ে এলো। তখন এমিল জোলার সময়, এমিল জোলা ন্যাচারালিজমের ভীষণ পক্ষে, আর ও ন্যাচারালিস্টিক একটা এমিল জোলার নাটক করবে, আর 3টে নাটক করবে। তার আগে একজন কবিতা বলবে, ও যেহেতু কবিতা বলতে একজনকে শিখিয়েছে,
আর তার সাথে একজন গান গাইবে, তিনটে নাটক, কবিতা, গান। আর কোথায় করবে? তো ওইখানে একজন যুদ্ধফেরত সৈনিক ছিল, তার কিছু পয়সা করি হয়েছিল, থিয়েটারের বাই ছিল, সে একটা অন্ধ গলির মধ্যে একটা ছোট্ট থিয়েটারের জায়গা করেছিল, একটা প্ল্যাটফর্ম আর চেয়ার পেতে দিত, ওইটাই থিয়েটারের হল, দুপাশে বাড়ি, ওইখানেই অভিনয় হবে। সেখানে ও যখন হলটা বুক করেছে, ওর কাছে কোনো পয়সা নেই, খাওয়ার পয়সাও নেই। পাশের বাড়ি থেকে গিয়ে চেয়েছে, আমার ভীষণ খিদে পেয়েছে, কিছু খেতে দেবেন? আমি মাইনে পাইনি এখন। তারা খাইয়েছে, থিয়েটারটাকে ধরে রেখেছে। এইবার ভাড়া দিয়ে দিয়েছে তাকে, হল ভাড়া দিয়ে দিয়েছে। হল ভাড়া দিয়ে দেওয়ার পর সেট কি দিয়ে হবে, লাইট কি দিয়ে হবে? লাইট নয়, গ্যাস ট্যাস দিয়ে কোনো মতে করবো। তো ওর সাথে যারা, তারা ভিখিরিরও ভিখিরি, যেসব মধ্যপদে দিয়ে অভিনয় করে, তো ভিখিরিরও ভিখিরি, তারা কেউ দেবে না। তখন ও কী করলো, মালিককে গিয়ে বলল যে 14 ঘন্টা কাজ করে এই মাইনা দেন, আমি এখানে আপনার এখানে 16 ঘন্টা করব, আমাকে একটু পয়সা দিতে পারেন? বলে হ্যাঁ করো। 16 ঘন্টা তখন খুব অ্যালাউড ছিল, পুঁজি সেইভাবে গড়ায়নি। 16 ঘন্টা কাজ করে ওখান থেকে কিছু পয়সা নেব, কিন্তু সেটের পয়সা আসে না। তখন ও করলো কি, একটা ভ্যান জোগাড় করলো কোত্থেকে, ওই ট্রলি ভ্যান টাইপের, সেটা বাড়ি নিয়ে গেল গভীর রাতে, যাতে কেউ দেখতে না পায়। ওর বাড়িতে ভাঙা ভাঙা কিছু আসবাবপত্র ছিল, একটা কোট স্ট্যান্ড ছিল যেটা কোট ঝোলায়, আমাদের দেশি আলনার মতো, আর দুটো টেবিল ছিল নড়বড়ে রং চটা, একটা খাট ছিল। সেগুলো খুলে খুলে ট্রলি করে করে গভীর রাতে একা স্টেজে আনলো, যে এছাড়া আমার কোনো উপায় নেই। পরের দিন অভিনয়। প্রথম যে কবিতা বলতে উঠলো, 4 লাইন বলার পর কেশে ভুলে, খারাপ কথা বলবো না, কেশে ভুলে বেরিয়ে গেল, কেশে অব্দি আমি থেমে গেলাম, এসে বেরিয়ে চলে গেল। দর্শক হো করে আওয়াজ দিল। পরে গান গাইতে উঠলো, সে আরো গলা শুকিয়ে গিয়ে সুর ভুলে গেল, লোকে আরো আওয়াজ, কে রে, মানে যেরকম হয় ওদের ভাষায়, ফরাসি, বেরিয়ে গেল। ও তো প্রমাদ গুনছে, দুটো, থার্ড নাটকটা এমনি জোড়া। বাকি যে দুটো নাটক হলো সেগুলো আবৃত্তি গানের মতন অত খারাপ না, কিন্তু কোনো দাগ কাটতে পারলো না। কিন্তু এমিল জোলার নাটকটা ওর খুব নিজস্ব ব্যাপার ছিল। ও যখন নামলো তখন এই সেটগুলো ব্যবহার হয়েছে, দর্শক নড়তে পারলো না। 343 জন লোক ছিল সেখানে, এটাও লিখিত আছে ইতিহাসে। তারা মন্ত্রমুগ্ধ হয়ে গেল এবং দর্শক নড়তে পারল না। তুমুল হর্ষধ্বনি, ওর জয়ধ্বনি। ওকে গ্যাস গ্যাস কোম্পানির একজন কেরানি, কেউ চেনে না, পৃথিবীর কেউ ওকে চেনে না। সেদিনকে প্রথম ওর স্বীকৃতি পেল, ও একটা ডিরেক্টর, স্বীকৃতি পেল। ও জানতোই না, দুর্বার গতিতে এগিয়ে গিয়েছিল সবকিছু পণ করে। সেদিনকে রাত্রেও কিছু খায়নি, কারণ এই সেট টেট করে ট্রলি ভাড়া দিয়ে দিয়ে ওর হাতে কিচ্ছু ছিল না, সারা রাত না খেয়েছিল। পরের দিন সকালে ওর বিপুল প্রশংসা করে বড় বড় কাগজ বেরোলো। এমিল জোলার নাটককে এ অন্য মাত্রা দিয়ে দিয়েছে, এবং এ যে সেট ব্যবহার করেছে, তার রং, তার রক্ত, তার বাড়ি, কি অসাধারণ কাজ। ন্যাচারালিজম কাকে বলে, লেখার পর লেখা, রাতারাতি বিখ্যাত হয়ে গেল। অর্থাৎ ওই যে ওর কৃচ্ছ সাধন, কিভাবে মদের দোকান থেকে লোক জোগাড় করে নিজের ফার্নিচার দিয়ে, অ্যাকচুয়ালি খুঁজলে দেখা যাবে পশ্চিমবাংলার এক একটি বাড়ি এই কাজে নিয়োজিত আছে দীর্ঘদিন। খুঁজে দেখো ডিস্ট্রিক্টগুলোতে। আজকে নিয়ে এসো রুদ্রপ্রসাদ সেনগুপ্ত দলটাকে ক্যানিংয়ে প্রতিষ্ঠিত করো, এবার বলো আপনি নান্দিকার করুন তো, এখান থেকে স্টার্ট, দেখি কত বড় ক্ষমতা আপনার। ক্যানিংয়েই থাকবে, ওই অবধি শ্যামবাজার অবধি পৌঁছতে পারবে না। আতোয়ার ক্ষেত্রে যেটা হলো, ওর নাম চারিদিকে ছড়িয়ে পড়লো, কিন্তু পয়সা নেই, কে দেবে শো? 14 বছর এই ফাইটটা ও চালিয়েছে, কি লড়াই করেছে, নাম হচ্ছে, কোনো রোজগার নেই। 14 বছর বাদে ও প্রথম সরকারি একটি পুরস্কার এবং স্বীকৃতি পেল। প্রথম পায়
চায় 14 বছর লড়াই করার পর যে না, এই লোকটা থিয়েটারকে অন্য মাত্রা দিয়ে দিয়েছে, তার আগে কেউ ওর দিকে তাকায়নি। এবং তারপরে সরকারি তরফ থেকে কিছু শো বিদেশে পায়, খুবই কম, সেগুলো করে, কিন্তু এইটার জন্য ওর কাজ কোনোদিনও বিঘ্নিত হয়নি। অর্থাৎ আমরা বলি না টাকা থাকলে দেখিয়ে দিতাম, ও দেখিয়ে দিয়েছিল, টাকা না থাকলেও দেখিয়ে দেওয়া যায়। ওর পিতৃ সাধনের এটা পশ্চিমবঙ্গের ওর ইতিহাস পড়া দরকার। টাকাটা ফ্যাক্টর নয়, ভেতরের যে জিল সেইটা হচ্ছে বড় ফ্যাক্টর, যে জোর আছে। লাস্ট ডিরেকশনের একটা কথা বলবো, ব্রেকটেরই, সেটাও সুপার ডিরেকশন। সেটা আর্নেস্ট বুশ গ্যালিলিও করছেন, একটা পার্টিকুলার জায়গায় যথারীতি ব্রেক, অডিটোরিয়ামে দাওয়া নিয়ে বসে আছেন, সিনগুলো চলছে, যা বলার বলছেন, আবার পরের সিনে চলে যাচ্ছে। কিন্তু আর্নেস্ট বুশ যখন গ্যালিলিওর ডায়লগগুলো বলছেন, ব্রেকের পছন্দ হচ্ছে না, উনি বারবার ইন্টারাপ্ট করছেন, বললো নো 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 নো, দিস ইজ নট দ্য প্রসেস, এগেন এগেন এগেন। আবার আর্নেস্ট বুশ করছেন, কিন্তু ব্রেকের পছন্দ হচ্ছে না। যথারীতি হেলেনে ভাইগালের মতোই আর্নেস্ট বুশ ব্রেককে আহ্বান করেছেন, প্লিজ ডু ইট। তখন ব্রেক বলে, আমি সামনে বসছি, পেছন থেকে সামনের চেয়ারে বসে, তুমি আরেকবার করো, আমি দেখি। আবার করলেন, প্লিজ ডু ইট এগেন। আবার করলেন, এগেন, আবার করলেন। 7 বার আর্নেস্ট বুশকে দিয়ে করালেন ব্রেক, 7 বার।